জি ভাই, আমরা লাইভে এসে পড়েছি, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। যদিও আমাকে দেখার কথা ছিল না আজকে, তবুও বলতে হচ্ছে তোমার প্রভা আপু একটু আহ ব্যস্ত আছেন এবং একটু অসুস্থ। তাই হচ্ছে তোমার প্রভা আপু হচ্ছে আহ ক্লাসটা আজকে নিতে পারছেন না। এবং পরবর্তীতে উনি হচ্ছে আমার কিছু স্লটে, মানে আমার কিছু টাইমিং এ, অর্থাৎ যখন আমার ক্লাস নেওয়ার কথা তখন হচ্ছে ক্লাস নিয়ে নিবেন, ঠিক আছে? সো হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত হলেও দেখা যেহেতু হয়ে গেল, আমরা আজকে আমাদের রাইটিং এর যত প্রবলেমস গুলো আছে এই প্রবলেমস গুলো সর্ট আউট করে ফেলার চেষ্টা করব, যাতে করে রাইটিং এর যে কি কি ধরনের কোশ্চেন আসে, কেমন করে লিখতে হবে। আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়েছিলাম। লাস্ট ক্লাসটা ছিল আমাদের একটা ওভারভিউ, যেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে করে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটাকে ডিল করতে পারি, এবং তার সাথে সাথে কত মার্কস আমরা পাওয়ার সম্ভাবনা রাখি, এবং আমাদের রিটেন পার্ট কতটা গুরুত্বপূর্ণ। তো লাস্ট দিন আমাদের যে এজেন্ডাটা ছিল সেই এজেন্ডাটা আমরা কিন্তু ফিল আপ করেছি। আমরা দেখেছি যে কি কি গুরুত্বপূর্ণ ছিল, অ্যাকচুয়ালি আমাদেরকে কি করতে হবে এবং কি কি আমরা করব। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই যে রাইটিং পার্টটা, এই যে স্পেশালি প্যারাগ্রাফ, বারবার বলতেছি যে জাস্ট আমাদের প্যারাগ্রাফের উপর হচ্ছে 45 মার্কস। তোমরা কি চিন্তাও করতে পারো কিনা আমি জানি না, বাট প্যারাগ্রাফ থেকে তোমাকে 45 মার্কস অফার করা হয়েছে। অর্থাৎ আউট অফ 200 তোমাদেরকে কি প্যারাগ্রাফ থেকে কি করতে হবে? এই যে 200 হচ্ছে আমাদের মার্কস দুইটা পেপারে। আউট অফ 200 ইউ হ্যাভ 45 মার্কস ফ্রম প্যারাগ্রাফ। গত ক্লাসেও বলেছিলাম। তো একটু দেখবো যে প্যারাগ্রাফ গুলো কেমন হয়, কি ধরনের হয়, কিভাবে লিখতে হয়। তাছাড়া একটু দেখবো যে ইমেইল গুলো বা ফর্মাল ইনফর্মাল লেটার গুলো কিভাবে লেখা যায়, ঠিক আছে? সো আই হোপ ইউ পিপল আর রেডি। এন্ড আমি একটু দেখি যে আসলে কমেন্টস গুলো দেখি যে হ্যাঁ ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে, আমাকে শুনতে পাচ্ছ এন্ড তোমরা রেডি টু গো। আর হচ্ছে যারা ভাবছিলে যে ভাইয়া ফার্স্ট পেপার আপনি কবে পড়াবেন, অনেকেই মেসেজ দিয়েছিলে লাস্ট উইকেও। সো ব্যাপারটা হচ্ছে আমি রিটেনটা যেহেতু তোমরা অনেক গুরুত্ব দিয়েছো, রিটেনের ব্যাপারে অনেকবার বলেছো, সো সেই ব্যাপারে আমি ভাবলাম যে রিটেনটা আমরা একটা দুইটা ক্লাসে একটু পড়ায় ফেলি, যাতে করে পরবর্তীতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফার্স্ট পেপারটা একদম ফুল ফ্লেজে একদম শুরু করতে পারি, ঠিক আছে? সো এই ক্লাসটার পরে কিন্তু আমরা ফার্স্ট পেপার শুরু করে দিব। সো আজকের ক্লাসটা আমরা একটু গুরুত্ব দিয়ে দেখবো এই জন্য, কারণ আমরা একটু দেখে নিব যে আমরা কিভাবে করে প্যারাগ্রাফ গুলো লিখতে পারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন ধরনের প্যারাগ্রাফ গুলো আসছে এবং আমরা অ্যাকচুয়ালি কতটুকু ভয় পাচ্ছি। সো ক্লাসে যারা আসছে না তাদেরকে একটু মানে কি বলবো, মেনশন টেনশন দিয়ে দাও, তারা যেন ক্লাসে আসে, ঠিক আছে? কারণ ক্লাসে আসতে পারলে তোমাদের লাভ হবে। ওকে, সো পরবর্তী যে অংশটা সেটা দেখবো। প্রথম হচ্ছে যে প্যারাগ্রাফটা কি। সো 3 ধরনের প্যারাগ্রাফ মূলত আছে আমাদের। সো প্যারাগ্রাফটা কি দেখার আগে আমি যদি একটু বলি যে আমাদের 3 ধরনের প্যারাগ্রাফ আছে। প্রথম টাইপ হচ্ছে কোশ্চেন অ্যান্সার। ভাই আমি এত বেশি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি না, বাট তোমাদের মাথায় আঘাত করে, তোমাদের যেন ব্রেইনে যে জিনিসটা থাকে, টনক নড়ে, সেই জিনিসটা আমরা চাচ্ছি তুমি সেটা বুঝো। সো তোমাদের যে ফার্স্ট পেপারের যে কোশ্চেনটা আসবে, প্রথম যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা আসবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্যারাগ্রাফ। কি অ্যান্সার প্যারাগ্রাফ? কোশ্চেন অ্যান্সার প্যারাগ্রাফ। অর্থাৎ তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলবে এবং সেই অনুসারে তোমাদেরকে কি করতে হবে, সেটা লিখে দিতে হবে। সো অলরেডি আমি হচ্ছে এই ধরনের একটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি তোমাদের, যাতে করে তোমাদের রাইটিং এর যে অবস্থাটা সেটা আমি একটু বুঝতে পারি। সো আমি খুব শীঘ্রই সেই রাইটিং এর পরীক্ষাটা তোমাদের নিব, এবং এমসিকিউর পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমি ডেট দিয়ে দিব। এই সপ্তাহে তোমাদের গ্রামার আইটেম গুলোর উপর এমসিকিউর উপর এক্সাম নিব ভাইয়া, ইনশাল্লাহ খুব দ্রুতই তোমরা সেটা পাবে, এবং তোমরা অ্যান্সার করে নিজের অবস্থাটাও যাচাই করে নিতে পারবে, এবং অবশ্যই এই এই সপ্তাহেই সেটা হবে। তাহলে প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্যারাগ্রাফ। এখন দ্বিতীয় প্যারাগ্রাফটা কি ছিল তোমরা সবাই জানো, যে আমরা বলেছিলাম যে কজ এন্ড ইফেক্ট, অথবা যে আমাদের এই ধরনের কিছু আমরা দেখি যে পক্ষে বিপক্ষে এই ধরনের প্যারাগ্রাফ গুলো থাকে। সো এটা হচ্ছে সেকেন্ড পেপারে দুইটা প্যারাগ্রাফ লিখতে হবে। একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, আরেকটা হচ্ছে মূলত ন্যারেটিভ, অথবা আমরা সেটাকে বলতে পারি এক কথায় ডেসক্রিপটিভ, ঠিক আছে? তো এই ডেসক্রিপটিভ মানে ডেসক্রিপশন ওয়াইজ আর কি।
ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। সো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এদের ক্ষেত্রে কোনো প্রকার কোশ্চেন দেওয়া থাকবে না, এবং এদের ক্ষেত্রে কেমন কোশ্চেন আসে আজকে আমরা দেখে নিব, যাতে করে অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি থাকতে পারো, শিওর থাকতে পারো যে তোমার কি কি আসতে পারে বা কি কি তোমার পরীক্ষায় আসবে। সো সেই ক্ষেত্রে একটা প্যারাগ্রাফকে কি বলা হয়, এখন এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 45 মার্কস আসার আগে, বিশ্বাস করো ভাই, এই 45 মার্কস আসার আগে কেউ কোনোদিন ভাবে নাই যে প্যারাগ্রাফ কি এত গুরুত্ব দেওয়ার দরকার আছে। তুমি নিজে নিজেকে প্রশ্ন করো, কমেন্টে আমাকে বলো, তুমি বুঝতে পারবা ঘটনাটা। তাহলে এই যে 45 মার্কস এখন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? তার মূল কারণ হচ্ছে এই যে 45 মার্কসটা আছে, এই মার্কসটা কিন্তু তোমাকে কি করতে হবে, অ্যাট লিস্ট এর খুব কাছাকাছি যেতে হবে। তোমাকে অ্যারাউন্ড 39 পেতেই হবে, অ্যারাউন্ড 39, ইফ নট 40, 41, 42। সো এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সো আমরা একটু এখন জানি যে অ্যাকচুয়ালি প্যারাগ্রাফটা কি, কম্পোজিশনের সাথে তাদের পার্থক্য কি, এসে রাইটিং এর সাথে তাদের পার্থক্যটা কি। সো প্যারাগ্রাফ ইজ মেড আপ অফ সেন্টেন্সেস, এটা তো আমরা সবাই জানি যে একটা প্যারাগ্রাফ সবসময় সেন্টেন্স দিয়ে তৈরি হয়, খুবই কমন একটা কথা। আ প্যারাগ্রাফ শুড হ্যাভ অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। এখন এই কথাটার সাথে আমি এখন তোমাদের একটু বলি, এটা হচ্ছে কোনো একটা বইয়ের পড়া। কেন নিয়ে আসছি? তোমাদেরকে বোঝানোর জন্য। এই লাইনগুলো তোমরা হয়তো ভাবতে পারো যে এটাকে আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে কিনা, কতটুকু ইফেক্টিভ হবে সেটা সময় বলে দিবে, কিন্তু একটু বুঝো। দেখো, প্যারাগ্রাফ শুড হ্যাভ অ্যাট লিস্ট অ্যাবাউট 5 সেন্টেন্স। এইটা হচ্ছে কার জন্য জানো? ধরো ইংলিশে কেউ কিছু লিখতে পারে না, তার রাইটিং এর অ্যাবিলিটি খুবই খারাপ, তো সে কি করবে? সে তো অ্যাটলিস্ট 5টা বাক্য লিখে দেওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে এই লাইনটা, ঠিক আছে, একদম বাচ্চাদের মতো, যে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, অর্থাৎ 5টা সেন্টেন্স থাকা উচিত। আচ্ছা, পরে বলেছে প্যারাগ্রাফ হ্যাজ এ টপিক সেন্টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা 3টা ভাগ দেখবো এখন: টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স এন্ড কনক্লুশন পার্ট। এই যে কনক্লুশন পার্টটা, সেটা আমরা বুঝবো যে কিভাবে দিতে হয়। সো মূল পার্থক্যটা কোন জায়গায়? প্যারাগ্রাফ এসে কম্পোজিশন, কি ডিফারেন্সেস আসলে? সবচেয়ে বড় ডিফারেন্সেস হচ্ছে প্যারাগ্রাফের ওয়ার্ড লিমিট। প্যারাগ্রাফের ওয়ার্ড লিমিট, এই ওয়ার্ড লিমিট খুবই খুবই ইম্পর্টেন্ট। লেট মি টেল ইউ গাইস, তোমাদের যখন 15 করে মার্কস আছে, এই ওয়ার্ড লিমিটটা হতে পারে উইদিন 200 ওয়ার্ডস। এতটা ইজি না কিন্তু, বি ভেরি কেয়ারফুল। উইদিন 200 ওয়ার্ডস, আবার এমনও হতে পারে উইদিন 150 ওয়ার্ডস। প্লিজ বোঝার চেষ্টা করো। তোমরা অনেকে একটা ভুল ধারণা নিয়ে থাকো যে ভাইয়া অনেক প্যারাগ্রাফ লিখে আসছি, অনেক বড় প্যারাগ্রাফ লিখে আসছি, কিন্তু আসলে তোমরা বড় প্যারাগ্রাফ লিখলেও অনেক ক্ষেত্রে কেউ কেউ 200 ওয়ার্ড লিখার যোগ্যতা রাখো না, বা 200 ওয়ার্ড লিখতে পারো না। ভাইয়া বললেন, কি বললেন ভাইয়া? 200 ওয়ার্ড লিখতে পারি না, 200 ওয়ার্ড লেখার যোগ্যতা রাখি না। আমি খুবই দুঃখের সাথে বলতে পারছি এটা, বা জানাতে চাচ্ছি যে এটাই সত্য। কেন? তার কারণ হচ্ছে, যখন আমরা প্রচুর রিপিটেশন করি, যখন আমরা একই শব্দ বারবার ব্যবহার করি, ওইটাকে আমরা কাউন্ট করি না। তাহলে তুমি হয়তো ভাবলা যে একটা প্যারাগ্রাফ এয়ার পলিউশন, তুমি এয়ার কথাটা প্রায় 50 বার লিখেছো। এখন তুমি যদি চিন্তা করো যে এয়ার কথাটা 50 বার লেখার কারণে 50টা ওয়ার্ড হিসেবে সেটা কাউন্ট হয়েছে, ভুল। সেটা একমাত্র একবারই কাউন্ট হয়েছে। তাহলে এরকম রিপিটেশন আছে, কিছু ক্ষেত্রে আর্টিকেল বা ডিটারমিনারের কিছু ব্যাপার আছে, কিছু ক্ষেত্রে প্রেপোজিশনের ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে কাউন্টেড হয়, কাউন্ট হয় না। সো এই যে ব্যাপারগুলো যেই ক্রাইটেরিয়াতেই করি, আমাদের একটা স্ট্যান্ডার্ড লিমিট থাকবে। বারবার বলি যে রিপিটেশন অফ দ্য ওয়ার্ড শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ কখনোই একই শব্দ বারবার ব্যবহার করিও না। দিস ইজ ভেরি মাচ হার্মফুল ফর ইউ। তুমি ভাবতেছো অনেক বড় প্যারাগ্রাফ লিখতেছি, 2.5 পৃষ্ঠা লিখে আসছি, 3 পৃষ্ঠা লিখে আসছি, কিন্তু দিন শেষে তুমি আসলে 200 ওয়ার্ডের কাছেও যাওনি, 150 ওয়ার্ডের কাছেও যাওনি। সো বি ভেরি কেয়ারফুল। ইচ সেন্টেন্স রিলেটস টু এ সিঙ্গেল আইডিয়া অ্যাবাউট দ্য মেইন টপিক। খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা টপিকের নাম হচ্ছে XYZ, টপিকের নাম কি? XYZ। সো সেই টপিকটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা সব সেন্টেন্স গুলো লিখি। এই জন্যই বলছে যে ইচ সেন্টেন্স রিলেটস টু আ সিঙ্গেল আইডিয়া অ্যাবাউট দ্য মেইন টপিক। এই মেইন টপিক সম্পর্কে সারাক্ষণ বলতেছেন। আর দ্য লাস্ট থিং, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফস এক্সপ্লেইন অর ডেসক্রাইব সামথিং। এটা আমরা সবাই জানি যে প্যারাগ্রাফ কোনো কিছুকে এক্সপ্লেইন করে বা ডেসক্রাইব করে। তাহলে ভাই আপনি তো কম্পোজিশন আর এসের কথাটা বলেও শেষ করলেন না, এবার শেষ করি। সাধারণত আমাদের এই যে পার্টিকুলার যে রিটেন পিস গুলো আমরা যেগুলো দেখি, সেই ক্ষেত্রে আমরা জানি যে কম্পোজিশন এন্ড এসে রাইটিং, এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা গতানুগতিক ভাবে যে কথাটা ট্রেডিশনালি বলি, সেটা হচ্ছে যে আমাদেরকে কিছু এরকম জিনিস ইউজ করতে হবে: ইন্ট্রোডাকশন, ইউজফুলনেস, কনক্লুশন, ইন বিটুইন, দিস ভার্সেস দ্যাট, এই টাইপের ব্যাপারগুলো। আশা করি তোমাদের মনে আছে। সো এসে লিখতে হলে আমাদের
হেডিং লাগে। এসে লিখতে হলে আমাদের হেডিং লাগে, যে এই ব্যাপার আমি লিখতেছি, এই টপিকটার ব্যাপারে লেখার সময় এই সাব টপিক ছিল। আর কম্পোজিশনের ক্ষেত্রে হেডিং না দিলেও চলে, সেটাও ওয়ান টাইপ অফ প্যারাগ্রাফ, বাট বিগ প্যারাগ্রাফ, মানে ওটা বিগার ইন সাইজ। সো প্যারাগ্রাফটা যেখানে তোমার 12, 13, 14, 15, 16 লাইনও শেষ হয়ে যায়, একটা কম্পোজিশন লিখতে গেলে প্রায় 30, 35, 40 লাইনও লেগে যেতে পারে, এবং অবশ্যই ইফেক্টিভ লাইন। ওই যে বললাম যে আমি তুমি যেটা মনে করি যে আমি লিখে দিয়েছি, অনেক বড় লিখেছি, না, অ্যাকচুয়ালি তা না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে ভাইয়া প্যারাগ্রাফের টাইপস গুলো কি কি, কি ধরনের প্যারাগ্রাফ আছে? সো অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি 3 ধরনের প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় আসতে পারে। কয় ধরনের? 3 ধরনের। এবং সেটার ভিতরে একটা আছে হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্যারাগ্রাফ। তার মানে হচ্ছে যেই ক্ষেত্রে তোমাদেরকে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট ভাইব তোমাকে লিখতে হবে, ওই কোশ্চেন অনুসারে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। এছাড়া কিছু প্যারাগ্রাফ আছে, ধরো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এটাও তোমাদের আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন এইখানে একটু থামা উচিত আমার মনে হয়, যে এই যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এটা অ্যাকচুয়ালি আসলে কি। সো বেসিকলি তুমি দেখবা যে যতগুলো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আছে ইংলিশ সেকেন্ড পেপারে যেগুলো আসে, সেগুলো ইদার একটা প্লেস সম্পর্কে বলছে, অর একটা অবজেক্ট সম্পর্কে বলছে, অথবা কোনো একটা ব্যক্তি সম্পর্কে বলেছে। সো এই ঘটনাগুলোকে যখন আমরা ইন ডিটেইল ব্যাখ্যা করি, তখনই এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই ডেসক্রিপশনটা যে আমরা দেই, এই ডেসক্রিপশনটা যখন আমরা লিখি, সো আলটিমেটলি এই প্যারাগ্রাফ গুলো কি ধরনের হয়, কি ধরনের হয়? ধরো তোমরা বলো না উইন্টার মর্নিং, এই ধরনের একটা প্যারাগ্রাফ আমরা প্রায় সময় দেখি না, উইন্টার মর্নিং, বেসিকলি উইন্টার তো চলে আসছে, সো উইন্টার মর্নিং আমরা এক্সপেক্ট করতেই পারি। তাহলে উইন্টার মর্নিং, এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, রাইট? আচ্ছা, স্ট্রিট ইন দ্য আর্লি মর্নিং, এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তাহলে খেয়াল করো আমি যে কথাটা বললাম, ইন দ্য আর্লি মর্নিং, যে এই যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ গুলো, এই প্যারাগ্রাফ গুলো কিসের উপর নির্ভর করে বাবা? এই প্যারাগ্রাফ গুলো নির্ভর করে হচ্ছে বেসিকলি কিসের উপর? বেসিকলি হচ্ছে তোমার কোন একটা নির্দিষ্ট প্লেস, কোন একটা নির্দিষ্ট পিপল, কোন একটা নির্দিষ্ট জায়গার উপর। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই ধরনের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে 15 মার্কস, আপনি চিন্তা করতে পারেন? ক্যান ইউ ইভেন বিলিভ দিস? আমি একটা স্ট্রিটের কথা বলবো, আর্লি মর্নিং এ একটা স্ট্রিট কেমন হয়, সেটার জন্য 15 মার্কস। ইজ দিস ক্রেজি? এটা কি এতটাই সহজ লেখা? তাহলে ব্যাপারটা বুঝতে হবে। আমাকে যদি আবার বলে রুরাল লাইফ ইন বাংলাদেশ, তাহলে কিন্তু আমি আবার অনেক কিছুই লিখতে পারবো, তাই না? যে রুরাল লাইফ ইন বাংলাদেশ। তাহলে বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, টেকনিক্যালি বোঝার চেষ্টা করো, যে প্যারাগ্রাফ গুলো সেম আছে, নাম ডেসক্রিপটিভ হওয়াতে কোনো কিছু চেঞ্জ হয়ে যায়নি, নাম ডেসক্রিপটিভ হওয়াতে কোনো কিছু চেঞ্জ হয়ে যায়নি, বরঞ্চ তোমাদেরকে এইটা একটা হিসাব করতে সুবিধা হচ্ছে এখন, যে আমার কি ধরনের প্যারাগ্রাফ পড়তে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি ঢাকা বোর্ড 2000 কত সালের কোশ্চেন এটা? ঢাকা বোর্ড হচ্ছে 2019-এর কোশ্চেন। তাহলে ঢাকা বোর্ড 2019-এ আসছে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে দেখো খেয়াল করো, এনভায়রনমেন্টাল পলিউশন। এখন তুমি হয়তো ভাবছো করোনা ভাইরাস আসবে, প্যান্ডেমিক নিয়ে আসবে, এপিডেমিক নিয়ে আসবে, করোনা ভাইরাস এন্ড ইটস ইফেক্টস এগুলো নিয়ে আসবে, ঠিক আছে? অথবা ডেঙ্গু ফিভার আসবে। হ্যাঁ, ডেঙ্গু আসতে পারে, করোনাও আসতে পারে, কিন্তু মাঝে মাঝে এই যে ছোট ছোট জিনিস আসে। কথার কথা, ভাইয়া ঢাকা বোর্ডেই শুধু বললেন, আর বোর্ড বলবেন না? হ্যাঁ, আমি আরো বোর্ড বলছি, আমাকে একটু সময় দাও, আমি বলছি। যেমন ধরো আরেকটা বোর্ডে আসছে হচ্ছে তোমার ইন্টারনেট নিয়ে প্যারাগ্রাফ, সেটা হচ্ছে তোমার কোন বোর্ডে? এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ডে। তো রাজশাহী বোর্ডে কি আসলো? ইন্টারনেট। তো আমাকে বলো তো এগুলো কি ধরনের প্যারাগ্রাফ? অবভিয়াসলি এই ইন্টারনেট হচ্ছে একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা ডেসক্রিপশন প্যারাগ্রাফ, মানে ডেসক্রিপশন দিয়ে যে প্যারাগ্রাফগুলো লিখতে হয়। অন্যদিকে এনভায়রনমেন্ট পলিউশনকে আমরা কজ এন্ড ইফেক্টে ফেলতে পারি, এনভায়রনমেন্ট পলিউশনটাকে আমরা কজ এন্ড ইফেক্টে ফেলতে পারি। তাহলে ঘুরে ফিরে ওই প্যারাগ্রাফ গুলো একই রকম আছে। তোমাকে কি করতে হচ্ছে? তোমাকে একটু স্লাইটলি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হচ্ছে, যে ভাইয়া এইটা এইভাবে হতে পারে কি, বা এইটার অ্যান্সার কি এরকম হতে পারতো, বা এইটা এইভাবে উত্তর কেন হলো, আমি কোন লাইনটা লিখবো। এই টিপিক্যাল বিষয়গুলো এখন তোমাকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কেন? ওই যে 15 মার্কস, কারণ তুমি চিন্তা করতেছো আমি গতানুগতিক কিছু একটা লিখে দিয়ে আসবো, নাম্বারটাও আমি গতানুগতিকই পাবো। এবং আমি সেটাও দেখিয়েছিলাম গত ক্লাসে, যে 15 থেকে 10-এর নিচে পড়ে গেলে বা ইভেন 12-র নিচে পড়ে গেলে তুমি কিন্তু ধীরে ধীরে ওই যে 160 মার্কস দুটা মিলিয়ে যে 80
160 মার্কস বা যে কোনো ভাবে 160 মার্কস পাওয়ার যে প্রক্রিয়াটা সেটাও কিন্তু ব্যাঘাত ঘটবে। সো বি ভেরি কেয়ারফুল। এছাড়া কিছু ন্যারেটিভ প্যারাগ্রাফ আছে, এই সেম জিনিস, এই ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ এই টাইপের ভিতর থেকেই তোমাদের আসবে একটা। আর একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট এন্ড কম্পারিজন বা কন্ট্রাস্টও বলতে পারো। তো এই কজ এন্ড ইফেক্ট আর এই কন্ট্রাস্ট কম্পারিজন থেকে সাধারণত একটা প্যারাগ্রাফ আসবে। সো এইভাবে সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ গুলো আসবে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই যে ন্যারেটিভ প্যারাগ্রাফ এখানে কি হয়? ন্যারেটিভ প্যারাগ্রাফটা কি জানো? ন্যারেটিভ প্যারাগ্রাফটা হচ্ছে, পড়ছো না যে মাই ফার্স্ট ডে এট স্কুল বা মাই ফার্স্ট ডে এট কলেজ? সো তোমরা যেহেতু কলেজের স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি মাই ফার্স্ট ডে এট কলেজ। এটা হচ্ছে একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ। আচ্ছা ভাইয়া আর কিছু নেই? হইতে পারে চাইল্ডহুড মেমোরিজ, তোমরা পড়েছো না? চাইল্ডহুড মেমোরিজ। তাহলে খেয়াল করো, আমি বারবার বলতেছি এই ক্লাসের মূল্য মানে তুমি হচ্ছে মুখস্থ করে বুঝে পারবা না, ফরম্যাট গুলো শেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করতেছি, ব্রেইনটাকে একটু তোমাকে কি করতে চেষ্টা করতেছি, হালকা করার চেষ্টা করতেছি, যে তুমি বুঝো যে তুমি যেটা চিন্তা করো সেগুলো তোমার আশেপাশে কি করে তোমার আশেপাশে চলে আসে। তো তুমি পড়াশোনা নিয়ে চিন্তা করো, দেখবা যে পরীক্ষার হলে কমন চলে আসছে। আমাকে একটু কমেন্টে জানাও তো, তোমাদের কি এমন কখনো হয় নাই যে পরীক্ষার আগে রাত্রে এই টপিক গুলো আমি ধরে রাখছি যে কমন পড়বেই এবং তার 50 থেকে 60 ইভেন 90% কমন পড়ে গেছে? এমন কি হয়েছে না তোমাদের সাথে? সো এটা কি অস্বাভাবিক কিছু না, শুধু পড়তে হয়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ গুলো কোনটা? এই কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ গুলো কিভাবে আমরা পাবো? সো কঠিন কিছু না তো, চোখের সামনে একটা আছে। আজকাল রোড অ্যাক্সিডেন্ট অনেক বেড়েছে না? সো শুধু রোড অ্যাক্সিডেন্ট অথবা কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, এটা একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তাহলে কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। তাহলে দেখো তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা পড়েছি না? রোড অ্যাক্সিডেন্ট পড়েছি আমরা, তাহলে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে করে এই জিনিসগুলো পাচ্ছি। আমরা এটাই জানি যে কি আসে, এরকম আসতে পারে যে ধরো যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আমি লিখে দিই এখানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। যদিও এই ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ একবার তোমার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে। কোন পেপারে? ফার্স্ট পেপারে। সো এটা সেকেন্ড পেপারে আসার সম্ভাবনা অনেক কম বলা যায়। ফার্স্ট পেপার টাইপ প্যারাগ্রাফ এগুলা, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। সো এই যে কথাগুলো বলতেছি, কেন বলতেছি? জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে তুমি যে জিনিসগুলো পড়তেছো, এই জিনিসগুলো পড়ার ভেতর থেকে তুমি উত্তর করতে পারো। এর বেশি কিছু তোমাকে করতে হবে না, এর বেশি কিছু তোমাকে করতে হবে না। জাস্ট পড়াশোনা করা হচ্ছে মনোযোগ দিয়ে, যে আমাকে এই প্যারাগ্রাফ পড়তে হবে, এই জিনিস জানতে হবে, তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারতেছি। সো এইভাবে চিন্তা করো, একটু টেকনিক্যালি চিন্তা করো ভাই, এই কথাগুলোই কাজে লাগবে। দিন শেষে আর অন্য কোনো কিছু কাজে লাগবে না। টু বি মানে ভেরি মাচ প্রিসাইজ উইথ দ্যাট, আমি আবারও বলছি। তারপরে এরপরে কন্ট্রাস্ট আছে, আর্গুমেন্টিভ আছে। আর্গুমেন্টেটিভটা সাধারণত বেশি একটা পরীক্ষায় আসে না, আর তোমাদের সিলেবাসে নেই। সো সিলেবাসে নেই, উই আর নট গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইট। তাহলে এই যে 4-5 ধরনের প্যারাগ্রাফের কথা বললাম, এরা কি খুব বাহিরের আমাদের? এরা কি খুব বাহিরের? তাহলে মাত্র 19 সালের কোশ্চেন বলছিলাম, আমি আরো একটা প্যারাগ্রাফের কথা বলি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এবং সেখানে 100 to 150 ওয়ার্ডস এর কথা বলা হচ্ছে। এই কথাগুলো কেন বলতেছি বোঝার চেষ্টা করো। বলতেছি কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা আসছে আমার পরীক্ষায়, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এবং সেখানে বলতেছে 100 to 150 ওয়ার্ডস, এটা একটু চেঞ্জ হবে, অ্যাটলিস্ট 150 ওয়ার্ড তোমাকে লিখতে বলবে। শিওর থাকো, শিওর থাকো, 150 ওয়ার্ড লিখতে বলবে। এমনও হতে পারে উইদিন 200 ওয়ার্ডস হতে পারে, উইদিন 200 ওয়ার্ডস। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল অফ দ্যাট। একটু বোঝার চেষ্টা করো। যারা যারা এখনো গায়ে ফু দিয়ে ঘুরে বেড়াচ্ছ বা ভাবছো এগুলো কোনো ব্যাপারই না, স্যার আপনি বক বক করতে থাকুন, আপনি ইচ্ছা মতো বলতে থাকুন, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে ভাইয়া, আই ডু রেসপেক্ট ইউর ডিসিশন, আই ডু রেসপেক্ট ইউর ফিলিংস, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে নিজেকে একটা অথৈ সাগরে কল্পনা করবা, সেটার জন্য চিন্তা করে আমার খারাপ লাগছে। বাট তারপরও অনেক দোয়া। সো মনোযোগ দাও। সো এই যে ন্যাশনাল ফ্ল্যাগ এসেছে, ইন্টারনেট এসেছে, এনভায়রনমেন্টাল পলিউশন এসেছে, আবার আরেকটা দেখলাম সেটা হচ্ছে ডাউরি সিস্টেম নিয়ে এসেছে। বলেছে ডাউরি সিস্টেম ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি। তাহলে এইটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। সো এইটা হচ্ছে কি ধরনের একটা প্যারাগ্রাফ? এটা হচ্ছে কম্প্যারিজন একটা প্যারাগ্রাফ, যে সোসাইটিতে আসলেই ডাউরি সিস্টেমটা একটা প্রবলেম কিনা। তাহলে দিন শেষে ঘটনা একই, সেই ডাউরি সিস্টেম, সেই হচ্ছে তোমার প্রাইস হাইক, যেটা নিয়ে খুব আজকে আলোচনা আছে,
আমি যদি চিন্তা করি, আমি তো প্রাইস হাইককে বেশি গুরুত্ব দিব। প্রাইস হাইক হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ইভেন করোনা ভাইরাস থেকেও, ঠিক আছে? সো এই ডাউরি সিস্টেম, প্রাইস হাইক, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো পড়ে আসছি। ড্রাগ এডিকশন, সো সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ পড়তে হলে এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে। হ্যাঁ, অ্যালং উইথ কি? অ্যালং উইথ ওই যে দিন শেষের করা করা প্যারাগ্রাফ গুলো, ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে কি গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে কি ওই ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। লোডশেডিং এ যাবো না, লোডশেডিং আর আসে না এখন, এত বড় ক্লাসে লোডশেডিং দিলে হয়? সো অ্যাটলিস্ট তাও ট্রি প্লান্টেশনের এগুলো চলে আসে। তাহলে বুঝার চেষ্টা করো, এই যে গ্লোবালাইজেশন, গ্লোবাল ওয়ার্মিং, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফস। এগুলো কি তোমরা পড়েছো? এগুলো কি তোমরা জানো? সো আমাকে জানতে হবে। তাহলে ভাই একটা প্যারাগ্রাফের কি থাকে? একটা প্যারাগ্রাফের একটা টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্স থাকে, কনক্লুডিং সেন্টেন্স থাকে। টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। মানে একটা কিছুতে শুরু করি, ওই যে বললাম একটা টপিক হচ্ছে এরকম এরকম, তারপর হচ্ছে এর সাপোর্টিং কিছু, এর কনক্লুডিং। তোমরা অনেকে বার্গার খেতে পছন্দ করো, অনেক যারা ভাষাবিদ আছে, যারা হচ্ছে নেটিভ স্পিকার আছে, যারা রিসার্চার আছে, তারা এই প্যারাগ্রাফটাকে লিখার ব্যাপারে এই ধরনের বার্গারের বা ছবির একটা উদাহরণ দেয়। সেখানে তোমরা দেখতে পারো যে বার্গারটার ক্ষেত্রে তোমরা একটা রুটি, রুটির ভেতর তোমার বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে। তাহলে ওই ইনগ্রেডিয়েন্টস গুলো কেন দেয়? কারণ শুধু রুটি খেতে কিন্তু এত মজা লাগে না। তো সেই ক্ষেত্রে ওই ইনগ্রেডিয়েন্টস গুলো যখন অ্যাড করা হয়, তখন তোমার ওই রুটিটা, যেটা বার্গার আলটিমেটলি, সো সেটা খেতে খুব মজা লাগে। সো এই যে বার্গারের উপরের পার্টটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর এই নিচের পার্টটা হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট বা ক্লোজিং সেন্টেন্স। এখন এর মাঝখানে যত যা আছে সেটাকে আমরা বলতেছি ডিটেলস। কি বলতেছি আমরা এটাকে? ডিটেলস। তার মানে এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে ক্লোজিং, আর এগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, যাতে করে এই দুইটা জিনিসকে আমরা কি করে রাখতে পারি? একত্রে রাখতে পারি। তাহলে ভাই ঘটনাটা কি? তাহলে ঘটনাটা হচ্ছে এরকম, দেখো এইভাবে চিন্তা করতে হবে। ভাইয়া আমরা কি চিন্তা করে করে এইটা টপিক সেন্টেন্স, এইটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, এইভাবে করে পরীক্ষা দিতে যাব? এইভাবে করে কেউ পরীক্ষা দিতে যায়? না না, এইভাবে পরীক্ষা দিতে যেতে হবে না, এইভাবে পরীক্ষা দিতে যেতেও হবে না। তোমরা এন্টায়ারলি যেই প্রসেসে প্যারাগ্রাফ পড়েছো, যেই প্রসেসে তোমরা অন্যান্য রাইটিং পার্ট পড়ো বা সেগুলোকে ফরম্যাট ওয়াইজ শেখার চেষ্টা করো, সেইভাবে ট্রাই করতে হবে। এবং কি কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। জাস্ট দেখো, টপিক সেন্টেন্সটা হচ্ছে টেলস দ্য রিডার অ্যাবাউট দ্য মেইন আইডিয়া or what the paragraph will be about. So that is it. তাহলে খুবই কমন একটা উদাহরণ হিসেবে আমি যদি বলি ট্রি প্লান্টেশন, এটা আমি লিখবো। সো ট্রি প্লান্টেশন মিনস প্ল্যান্টিং ট্রিজ মোর এন্ড মোর। অথবা আমরা বলবো গ্লোবালাইজেশন, অথবা গ্লোবাল ওয়ার্মিং। সো আমি বলতে পারি যে গ্লোবাল ওয়ার্মিং has now become a buzzword across the globe. যে গ্লোবাল ওয়ার্মিং একটা বাজওয়ার্ড হয়ে গেছে across the globe. It means the increasement of আমরা বলতে পারি টেম্পারেচার ডে বাই ডে, এই কথা বলতে পারি, ঠিক আছে? সি লেভেল রাইজ এন্ড এভরিথিং। সো এগুলার কজ প্লাস কারণ প্লাস কিছু তথ্য আমাদেরকে দিতে হবে, তথ্য দিতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, আর কিছুই না। এই হচ্ছে ব্যাপারটা। এখন ডাউরি সিস্টেম লিখতে গেছো, ডাউরি সিস্টেম লিখতে গিয়ে তুমি যদি নাই জানো ব্রাইড কোনটা, ব্রাইড গ্রুম কোনটা, তাহলে কি তুমি ডাউরি সিস্টেম লিখতে পারবা? তাহলে তোমার অবশ্যই, তুমি অলওয়েজ তোমার যে একটা প্রেশার সেটা থাকবে, কারণ তোমার কাছে কি ল্যাক অফ ওয়ার্ডস, তোমার শব্দের অনেক ঘাটতি। এই ছোট ছোট বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এই ছোট ছোট বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে, এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? সো আমি যদি জানি ব্রাইড মানে কনে, ব্রাইড গ্রুম হচ্ছে বর, হ্যাঁ, ডাউরি হচ্ছে আমরা জানি যে যৌতুক, ঠিক আছে? এবং অনেকে যেটা করো যে অনেক সময় ডাউরি লিখতে গিয়ে নিজের মন মতো লিখে ফেলা, আমার এলাকায় এই ঘটেছিল ওই ঘটেছিল, লিখবা, বাট লেখার একটা ধরন থাকতে হবে। এবং আমাদের শব্দের অভাবের কারণে আমরা এই কাজটা করি। তাহলে তুমি যদি বলো ভাইয়া একটা আলটিমেট টিপস দেন বা একটা আলটিমেট নির্দেশনা দেন, যে আমি যদি প্যারাগ্রাফ পড়তেই চাই, ধরেন হচ্ছে আমি অ্যানালাইসিস করেছি যে গত 4-5 বছরে এই 15টা প্যারাগ্রাফ এসেছে ফ্রিকোয়েন্টলি, বা এই 20টা প্যারাগ্রাফ এসেছে ফ্রিকোয়েন্টলি, এখন আমি এই 20টা প্যারাগ্রাফ সম্পর্কে পড়বো, তাহলে আমি কিভাবে পড়বো? কিভাবে এই টপিক সেন্টেন্সকে বুঝবো? কিভাবে সাপোর্টিং সেন্টেন্স গুলো লিখবো? কিভাবে কনক্লুশনটা করব? তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যে 15টা বা 20টা প্যারাগ্রাফ সর্ট আউট করবা গত 4-5 বছরের কোশ্চেন থেকে, সে
যেই সর্ট আউটটা হবে, তারপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক ইদার তোমার কাছে একটা বই থাকতে পারে। ধরো তোমার কাছে আবার একটা বই আছে, এরকম একটা বই আছে, সো একটা বই আছে, এই বইটা থেকে তুমি একটু দেখবা। ধরো এই যে ড্রাগ এডিকশন সম্পর্কে যে কোনো বই লেখা আছে, সেই বইটা তুমি পড়বা। পড়ার পরে তুমি কি করবা, ইন্টারনেট আছে, তোমার কাছে মোবাইল আছে, এই মোবাইলটা তুমি নিবা, নিয়ে তুমি যে সার্চ করবা যে ড্রাগ এডিকশন, কি সার্চ করবা, ড্রাগ এডিকশন, দ্যাট উইল বি ওকে। ড্রাগ এডিকশন নিয়ে অনেক প্যারাগ্রাফ চলে আসবে, বা প্যারাগ্রাফ অন ড্রাগ এডিকশন, ওকে, একদম প্যারাগ্রাফ তুমি পেয়ে যাবা। তো তোমাকে পড়তে হবে। তাহলে প্রথম কাজ কি, পড়া। প্রথম কাজ কি, পড়া। ভাই কি করব, শুধু রিডিং পড়বো, আচ্ছা। দ্বিতীয় কাজ হচ্ছে যে ড্রাগ এডিকশন সম্পর্কে আমি যদি নিজের মতো লিখতে চাই, তাহলে আমার বাংলা শব্দগুলোকে ইংরেজিতে বানাতে হলে কি ধরনের শব্দ আমি পারছি না ইংলিশ করতে। ধরো আমি বললাম ড্রাগ এডিকশন যারা করে তারা অনেক সময় উচ্ছৃঙ্খল হয়, কথার কথা, মানে যারা ড্রাগ এডিকশনে পড়ে যায় বা ড্রাগ নিয়ে যারা সারাদিন ব্যস্ত থাকে তারা অনেক সময় উচ্ছৃঙ্খল হয়, বা তারা অরাজকতা তৈরি করে। এখন আমি না পারি অরাজকতার ইংলিশ, না পারি আমি উচ্ছৃঙ্খলের ইংলিশ, এখন কি হবে? সো এই যে জিনিসটা, এইটা ভাবো, আমার কথাটা কি বুঝো? কথাটা না বুঝলে বলবা, কোনো সমস্যা নেই, প্রথাগত উপায়ে দেখাই দিয়ে চলে যাব, নো প্রবলেম, নো ইস্যুস। কিন্তু আমাকে বলো যে এই পর্যন্ত মানে কথাগুলো তোমরা বুঝছো কিনা। এই যে মাত্র কথাটা বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে তুমি কিভাবে পারবা, অ্যাজ এ স্টুডেন্ট তুমি কিভাবে লিখবা, বা তোমার কি করা উচিত তুমি যদি আসলেই ভালো করতে চাও। আসলেই ভালো করতে চাও, নাহলে এই ক্লাসগুলো কোনো কাজেরই না, বৃথা। এই ক্লাসগুলো একদম বৃথা বাবা। তাহলে তোমাকে কি বললাম, তোমাকে আবারও বলছি যে প্রথম হচ্ছে আমি টপিকটা পড়বো, রিডিং করব। আমি রিড করব, আমার নিজের একটা বই থাকবে গ্রামার ভাষায় বা টেস্ট পেপার, সেখানে অ্যান্সার দেওয়া থাকে, সেখান থেকে রিড করার পর আমার কাছে একটা মোবাইল আছে, আমি মোবাইলটা নিয়ে একটু পড়বো। পড়ার পরে আমার তৃতীয় ধাপটা কি হবে, যে এই যে জিনিসটা, যে আমরা যদি চিন্তা করি যে অরাজকতা তৈরি করছে, দ্যাট মিনস নয়সেন্স, যে এই ওয়ার্ডটা আমাকে জানতে হলো, আমাকে জানতে হলো, ঠিক আছে। এখন আমি আর বুঝতে পারতেছি না বিশৃঙ্খলা কি, উচ্ছৃঙ্খলতা কি, তাহলে আমাকে কি করতে হবে, এদের অর্থ বের করতে হবে না? এবং এইভাবেই পরবর্তীতে তুমি কি করতে পারবা, পরবর্তীতে তুমি তোমার যে প্রবলেমস গুলো সলভ করতে পারবা। এছাড়া কোনোদিন প্রবলেম সলভ করা কোনোদিন সম্ভব না, এবং তোমরা কোনোদিন কিছু লিখতেও পারবা না। কথাটা বুঝতে পারতেছো? না না না, ড্রাগ এডিকশন লেখার পরে ভাইয়া কি বুঝতেছে সেটা করলে হবে না, ঠিক আছে। ওকে, ওকে। ঠিক আছে, ভেরি গুড, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আলটিমেটলি ব্যাপারটা বুঝো, অনেকে আছো যারা স্পেশালি সায়েন্সের স্টুডেন্টস, ইউ পিপল থিঙ্ক দ্যাট ইউ আর দ্য জিনিয়াসেস, ওকে, নো প্রবলেম, আই ডু রেসপেক্ট দ্যাট, বাট তোমরা পড়াশোনা করতে হবে তোমাদেরকেও, ঠিক আছে। সেম গোজ টু দা স্টুডেন্টস ফ্রম কমার্স ওর আর্টস, সবার ক্ষেত্রে একই কথা, পড়তে হবে এবং এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। ওকে, সো আমাকে একজন বলো যে উচ্ছৃঙ্খল শব্দের ইংলিশ অর্থ কি, দেখি কে কতটুকু বের করে এনে লিখতে পারে। ওকে, আচ্ছা, একজন বলতেছে বাংলিশ লিখবো। দেখো, বাংলিশ লিখার জন্য ভাইয়া বলিনি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলোই আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে। আমি যদি চিন্তা করি, যে আমাকে কোভিড-19, যেটা নিয়ে অনেকে আমাকে মেসেজ দেয়, কোভিড-19 দিয়ে একটা প্যারাগ্রাফ লিখে দেন, কোভিড-19 এর উপর একটা কম্পোজিশন লিখে দেন, ভাইয়া আমি যতই লিখে দিই না কেন, দিন শেষে এটা তোমার কোনো কাজে আসবে না। কারণ আমি যেটা আমার মেধা খাটিয়ে লিখে দিব তোমাকে, তুমি সেটা অনলাইনে আরো 100 জনের পাবা, আরো 100 জনের পাবা, ট্রাস্ট মি। এখানে কে সুপেরিয়র, কে টিচার, ভাইয়া দিছে, দিজ আর নট দ্য ফ্যাক্টস। তুমি আমার থেকে 1000 গুণে ভালো লিখতে পারো যদি তুমি প্র্যাকটিস করে আসো, এবং তোমার কাছে যদি ওই জিনিসগুলো থাকে, এই যে বললাম কথাগুলো। সো আলটিমেটলি কোভিড-19 লিখতে গিয়ে এক ছেলে দেখলাম ওই দিন প্যারাগ্রাফে লিখেছে, সে হুবহু একটু কপি করেছে, সে হচ্ছে এই টাইপের একটা লাইন লিখেছে যে মোর দেন 50,000 পিপল হ্যাভ অলরেডি ডাইড। এখন আমাকে বলো, 50,000 পিপল তো শুধু একটা দেশেই মারা গেছে, যদি কল্পনা করি, বা এর চেয়ে দ্বিগুণ তিনগুণই কোনো কোনো দেশে মারা গেছে, এখনো মারা যাচ্ছে। তাহলে সে কোথা থেকে কালেক্ট করেছে? হয়তোবা 2020-র যে মে মাস অথবা জুন মাস, তখন হয়তো সে এরকম একটা ডেটা কালেক্ট করেছে, বা সে একটা প্যারাগ্রাফ সে পড়েছে। তাহলে তার সেখানে বুদ্ধিমত্তার পরিচয় সে দিতে পারেনি, কারণ সে বুঝতে পারেনি যে কোনো ডেটা অনায়াসে না বুঝি দেয়া যায় না। তো এই যে এই জিনিসগুলো যাতে তোমাদের সাথে না হয়, এই জন্য অনলাইনে যখনই আমি খুঁজবো, আই হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল যে আমি কিভাবে লিখছি, আমার লেখার ধরনটা কি, কথাটা মনে রেখো, ঠিক আছে, কথাটা মনে রেখো, ঠিক আছে। তাহলে সাপোর্টিং সেন্টেন্স গুলো কি, আশা করি বুঝতে পারতেছো। ওকে, ভেরি গুড। ভায়োলেশন, আনরুলি, ললেস, রাফ এন্ড টাফ, ওয়াও, রাউডি,
রাউডি রাথোর, আচ্ছা ঠিক আছে, রাউডি, রাস্কাল, ওকে ওকে, অনেক বেশি হয়ে যায়, কিন্তু এগুলা খুবই 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 মানে সাবধানে ইউজ করতে হবে, ঠিক আছে, সবকিছু সব জায়গায় ইউজ করা যাবে না। সো হোয়াট আর দ্য সাপোর্টিং সেন্টেন্স, এখানে আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে 3টা সাপোর্টিং সেন্টেন্স লেখা যায়, বাট ইট ইজ নট লাইক দ্যাট। সাপোর্টিং সেন্টেন্স 10টা হতে পারে, 8টা হতে পারে, 9টাও হতে পারে, কোনো সমস্যা নেই, বাট সাপোর্টিং সেন্টেন্স গুলো কি করবে, স্পেসিফিক ডিটেল দিবে, কি দিবে, স্পেসিফিক ডিটেল দিবে, দ্যাট ইজ ইট, আর কিচ্ছু না। সো প্রত্যেকটা সাপোর্টিং সেন্টেন্সের একটা স্পেসিফিক ডিটেল থাকবে। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কোন জায়গায় হয় দেখো, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, আবারও বলতেছি, আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয় আমরা একই ধরনের লাইনস বারবার লিখে ফেলি। ভাইয়া আন্দাজে বললেন, বিশ্বাস হয় না? আচ্ছা, এই যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, একটু চিন্তা করো, আমি চাই ইউ পিপল শুড থিঙ্ক অ্যাবাউট দিস। চিন্তা করো, চিন্তা করলে রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ইজি, আর চিন্তা করতে না পারলে অনেক কঠিন। তাহলে আমি মাত্র কি বললাম, আমি মাত্র বললাম যে একই ধরনের লাইন আমরা বারবার লিখি, বিশ্বাস হয় না? ধরো একদিন এরকম একটা প্যারাগ্রাফ পড়তেছি, বলতেছে যে এরকম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশে লিখতেছে যে ইংলিশ ইজ এ ভেরি কমন ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ঠিক আছে, ভেরি কমন ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ঠিক আছে, ইট হ্যাজ বিকাম আ পপুলার ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ঠিক আছে। এখন আমাকে একটু বলো যে ইংলিশ ইজ এ ভেরি কমন ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ বিকাম এ পপুলার ল্যাঙ্গুয়েজ, আমি লিখি, এই যে এখানে লিখলাম যে ইংলিশ ইজ আ ভেরি কমন ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ বিকাম আ পপুলার ল্যাঙ্গুয়েজ। এখন আমাকে বলো যে আসলে এই দুইটা লাইনের ভিতরে কি এমন নতুন তথ্য আছে, কি এমন নতুন তথ্য আছে যে এটা আমরা আলাদা করে লিখবো? আমাকে বলো, কোনো লজিক কি আমরা পাই, কোনো প্রকার আমরা কি এখানে কোনো এমন কিছু পাচ্ছি যেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে না ঠিক আছে এখানে এটা লেখা যায়, ঠিক আছে? এই যে জিনিসটা, এই জিনিসটা chaotic, undisciplined, wow, nice, thank you very much, chaotic বা undisciplined, these are the words that we can really use. বাট আমাকে এখন তোমরা বলো, এই যে আমি দুইটা লাইন লিখেছি, অ্যাজ এ স্টুডেন্ট তোমরা আমাকে ইভালুয়েট করো, তোমরা আমাকে অ্যাসেস করে বলো যে এটা কি একই রকম হয়ে গেল না? ঘুরে ফিরে তো একই অর্থ, একই কথা ঘুরায় ফিরায় বারবার লেখা হয়, দেখছো? কথাটা দেখো, সবার কাছ থেকে আসা চাই, না বুঝলে আমাকে বলবা, আমি আবার 100 বার বলবো, বা বুঝে থাকলে একটু কমেন্ট করো। এখানে আমরা কিছু লিখতেছি না, যদি লিখতে বলতাম তাহলে সবসময় বলি আমি যে ভাই কলম নাও, খাতা নাও, কিন্তু এখানে কিছু লিখতেছি না, তাহলে এখানে কিছু কথা বলছি, তাহলে একটু কথাগুলোতে গুরুত্ব দাও, যে তোমরা বুঝতে পারতেছো যে এইখানে একই ধরনের সেন্টেন্স। তাহলে তোমরা কি স্বীকার করো যে প্রায় সময় আমাদের এরকম ব্রেইন ফেড হয়, আমরা প্রায় একই ধরনের ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে ফিরিয়ে লেখা শুরু করি? এম আই রাইট? Am I right? Yes. লাইন বাড়াইছে হুদাই, yes, good, very good, very good. আসতে দেরি হয়ে গেল, আচ্ছা আসতে দেরি হলে সমস্যা নাই। সো কি বলবো ভাইয়া, যে আসলে এই ধরনের জিনিস করা যাবে না রাহুল, এটাই তোমাকে বলতে হবে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সো এই যে সাপোর্টিং সেন্টেন্স গুলোতে এই ধরনের প্রবলেম যেন না হয়, এই ধরনের জিনিসগুলোকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। কি করতে হবে? উই হ্যাভ টু avoid such things. সো কনক্লুশনে কি থাকে? কনক্লুশন লিখে দিব প্যারাগ্রাফে? কখনোই না, জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ প্যারাগ্রাফটা শেষ হচ্ছে। যেমন দি সেন্টেন্স রেফার্স টু দ্য টপিক সেন্টেন্স এন্ড সামস আপ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। অর্থাৎ এতক্ষণ যত ব্যাখ্যা টেক্কা করলা, এই ব্যাখ্যা টেক্কা করার পরে যত প্রকার সামারি আছে 1-2-3 লাইনে তোমরা লিখে দিবা, সেটাই হচ্ছে কনক্লুশন। তাহলে এখন কথা হচ্ছে যে কিভাবে টপিক সেন্টেন্স ভালো লেখা যায়, কিভাবে মিডল পার্ট ভালো লেখা যায়, কিভাবে এগুলো লেখা যায় সেটা দেখবো। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসে তোমরা কি কয়েকটা জিনিস ধরতে পারছো? আমাকে বলো, বলতে হবে কোন কোন জিনিসগুলো ধরতে পারছো, কোন কোন জিনিসগুলো তোমরা চিন্তা করতে পারছো। আই নিড দ্য ফিডব্যাকস, খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন বলতে পারবা তখন তুমি এক্সিকিউট করতে পারবা, যখন তুমি বলতেই পারো না তখন কিন্তু তুমি এক্সিকিউটও করতে পারো না। তো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় নিও, একটু আমলে নিও, একটু গুরুত্ব দিও। তাহলে তোমাকে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা বলে দিছি এবং আমরা কি ধরনের ভুল করি সামনে আরো দেখাচ্ছি। সো বলছে যে স্টেট দ্য টপিক ক্লিয়ারলি সো দ্যাট দ্য রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর গোয়িং টু রাইট অ্যাবাউট। আচ্ছা, ভেরি গুড, এটা নিয়ে এখানে একটা আবার ব্যাপার আছে। এবং ট্রাফিক জ্যাম নিয়ে যে প্যারাগ্রাফটা লিখো, দেখো ট্রাফিক জ্যাম,
তোমরা প্রথম লাইনটা কি লিখো? অনেকে একটা কমন লাইন, আমিও ছোটবেলায় পড়েছি, তোমরাও পড়েছো। ট্রাফিক জ্যাম মিনস ব্লকেজ অফ রোডস উইথ ডিফারেন্ট টাইপস অফ ভেহিকলস, এই টাইপের কিছু একটা লিখো। অথবা লেখো যে where the vehicles become stand still, এই ওয়ার্ড গুলো কিন্তু ঘুরে ফিরে আসে, ভালো কথা। তাছাড়া আরেকটা জিনিস চলে আসে যে ট্রাফিক জ্যাম ক্যান বি সিন ইন সিটিজ মেইনলি। In cities the vehicles are too many, and too many vehicles cause traffic jam. Vehicles do not abide by the rules of traffic police. So এই যে লাইনগুলো, এই যে কথাগুলো বললাম, একই কথা ঘুরে ফিরে আসছে না? যে সিটিসে হয়, সিটিসে গাড়ি বেশি থাকে, সিটিসে কেউ নিয়ম মানে না, এই কথাগুলো কখনো আসা উচিত না। স্পেশালি তুমি যখন একটা গুড টপিক সেন্টেন্স লিখবা, অর্থাৎ যখন তুমি এটা বিসমিল্লাহ করবা, কি করবা? বিসমিল্লাহ করবা। তখনই যদি তুমি এরকম শুরু করো যে এটা সিটিসে দেখা যায়, এরকম হয়, তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমার প্যারাগ্রাফটা কতটা কতটা হ্যাঁ, এই প্যারাগ্রাফটা কতটা মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। ইয়েস, বার্গার মডেল শিখছি, ইউনিক ওয়ার্ড ইউজ করব, রিপিট করব না, নতুনত্ব থাকতে হবে। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, স্যালিউট, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া স্বপন, তোমাকে অনেক ধন্যবাদ। কথাটা সত্য, কথাটা সত্য। আরো কিছু আছে, সেটা আমি বলেছি যে সেন্টেন্সের কি থাকতে হবে, সেন্টেন্সের ক্ল্যারিফাই থাকতে হবে, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকতে হবে, পজিশন পজিশন ঠিক থাকতে হবে, পজিশন ঠিক থাকতে হবে। ঠিক আছে, ধরো আমি একজনের দেখছি লিখতে, আই নো হাউ টু স্পিক, এই যে স্পিক বানান ভুল, খেয়াল করছো? খেয়াল করো নাই? এই যে জিনিসগুলা, তোমরা অনেকে উইক লিখতে গিয়ে যে আমি ইংলিশে উইক, এইটা না লিখে তোমরা কি লেখো? আমি ইংলিশে উইক, মানে তুমি ইংলিশে সপ্তাহ। তুমি স্পিক লিখতে গিয়ে সি আনো। সো এই যে ভুলগুলা, এগুলো তো আমাদের সরাইতে হবে, তাই না? এগুলো তো আমাদের সরাতে হবে। তাহলে আই নো হাউ টু স্পিক যখন আমি বলবো, তখন তো আমি সুন্দর করে লিখবো, এটা হচ্ছে স্পিক, নট দিস। আই নো হাউ টু স্পিক ইংলিশ প্রপার। এখন তুমি যদি নাই জানো যে বাক্যের শেষে এরকম অ্যাডজেক্টিভ বসে না, স্পেশালি নাউনের পরে, এই ইংলিশটা তো একটা নাউন ল্যাঙ্গুয়েজ না, তাহলে এখানে কি হয়? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হয়, তার মানে কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে আই নো হাউ টু স্পিক ইংলিশ প্রপারলি। এই ছোট ছোট জিনিস থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে গ্রো করতে হবে, আপলিফট করতে হবে। এই কথাগুলো একসময় খুব মনে পড়বে। হ্যাঁ, ট্রাফিক জ্যাম ইজ এ ভেরি কমন প্রবলেম। আচ্ছা দেখো, এই যে লাইনও ভুল, দুষ্টামি করে লিখেছে। ওকে, হ্যাঁ, উইকে আমি এই ভুল করি। ওকে, নো প্রবলেম। ট্রাফিক জ্যাম ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, বুঝতেই পারতেছো। প্যারাগ্রাফ লেখা রাইট সিস্টেম এবং আমাদের মিস্টেক গুলো বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ধরতে পারলেই হবে না, প্লিজ লেখা শুরু করতে হবে। যখনই ফ্রি টাইম পাও লেখা শুরু করতে হবে। এই জন্যই তোমাদের এক্সামটা নিব, কারণ তোমাদের এক্সাম নেওয়ার মাধ্যমে আমি দেখবো যারা আগ্রহী আছো তারাই কিন্তু লিখে এক্সামটা কি করবে, তোমরা পাঠাবে। এবং তাতে কি হবে ভাইয়া, তোমাদের যে পার্টিকুলার প্রবলেমস গুলো আছে, ধরো এক্সট্রিমলি সরি, ধরো তুমি পিডিএফ করে তোমার প্যারাগ্রাফটা পাঠালা, তুমি পিডিএফ করে তোমার স্টোরি রাইটিংটা পাঠালে, তুমি পিডিএফ করে তোমার ইমেল রাইটিংটা পাঠালে, ওইটার উপর আমি কি করতে পারবো? অ্যানোট করতে পারবো, দেখবো যে তুমি কোন বানানটা ভুল করেছো, এখানে যেমন লিখি এরকম থাকবে আমার সামনে, তখন ওই জিনিসটাই আমি আবার ওই ফিডব্যাকটা তোমাকে পাঠাতে পারবো। সো এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। সো ইনশাল্লাহ কারা কতটুকু বুঝতে পেরেছো আমি সেই দিন ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে ইউর টপিক সেন্টেন্স শুড বি অ্যাট্রাকটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা ছোটবেলায় একটা জিনিস জানতাম যে বাজওয়ার্ড কথাটা উঠাবো। বাজওয়ার্ড মানে প্রচলিত শব্দ, BUZZWORD, বাজওয়ার্ড। সো এই যে ব্যাপারগুলো, বা তোমরা যে বলো কমন ফেনোমেনা, কমন প্রবলেম না বলে যদি বলো কমন ফেনোমেনন, তাহলে শুনতে আরো ভালো লাগে। সো আমাকে বের করতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়েজ টু রাইট a proper paragraph and write in the middle, narrate everything you want to write about your topic. Be careful of three things, be careful of three things। ভাইয়া কি কি? সবার প্রথম আবারও শেষবারের মতো বলে দিচ্ছি, সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচার তার মানে পজিশন অফ পার্টস অফ স্পিচ জানতে হবে, কোথায় কোনটা বসে। তারপরে যেটা মানতে হবে, থ্রি থিংস, আমরা এটাকে থ্রি থিংস বলি।
ঠিক আছে? সো এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, পজিশন, পার্টস অফ স্পিচ। পরেরটা হচ্ছে স্পেলিং। এখন আমি যদি জিজ্ঞেস করি তোমাদের অনেককে যে স্পেলিং বানানটা আমাকে লিখে দেখাও তো, আমি 100% শিওর, ডোন্ট টেক ইট ইন দ্যাট ওয়ে, বাট অনেকেই তোমরা স্পেলিং বানান ভুল করবে। আমি লিখলাম না, ধর আমি ওয়েট করছি যে ভাইয়া স্পেলিং কি লিখবে। হ্যাঁ, ভাইয়া স্পেলিং কি লিখবে। ওকে, এক্সামটা হচ্ছে নেক্সট উইকে, তোমাদের রিটেন এক্সাম নেক্সট উইকে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আমি জানি যে স্পেলিং, অবশ্য তোমাদের মোবাইল আছে, সরি কাকে কি বলছি, মোবাইলে তো মানে দিলেই রিফ্রেশ হচ্ছে না। মারজান, আমি কি আটকে গেছি? আমার কথা কি শোনা যাচ্ছে? রিফ্রেশ হচ্ছে না কেন? জি ভাই, ঠিক শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে ঠিক করে? কথা কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে এই যে স্পেলিং, সরি তোমাদের তো মোবাইলে অটো ইয়েতে আমি খেয়াল করিনি, এক্সট্রিমলি সরি। সো স্পেলিং, এখন স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যেন তেন লিখে দিয়ে আসি, কে দেখবে স্পেলিং? স্পেলিং দেখার টাইম আছে? স্যার খাতা দেখে আরেকজনকে দেখায়, তার ফ্যামিলি মেম্বারসদেরকে দিয়ে দেখায়, তার স্টুডেন্টসদেরকে দেখায়, ভাইয়া 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 এই ভুল ইয়ে থেকে চলে আসো, মানে সরে আসো, এই ভুলে থেকো না। যখন দেখে ফেলবে, যখন স্পেলিং বানানটা পর্যন্ত ভুল হয়ে যাবে, মানে তখন বুঝতে পারবো যে ঘটনাটা কি। সো স্পেলিং গুলো অনেক ইম্পর্টেন্ট। আমি যদি বলি অটোনোমাস, অটোনোমাস স্বায়ত্তশাসিত, তুমি কি বানান লিখতে পারবে অটোনোমাস? ও আবার একই কথা, মোবাইলে তো সবই চলে আসবে। সো এই হচ্ছে কথাটা। সো আমি যদি ধরো তোমাদের সামনে থাকতাম, ধরো আজকের ক্লাসটা এইভাবে না হয়ে আমার হয়তো একটা প্রজেক্টর লাগানো আছে, বা একটা ব্ল্যাক বোর্ডে, বা হচ্ছে আমরা একটা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, তাহলে আমি আজকে ধরতাম যে তোমরা আমার সামনে বসে আছো, আমি তোমাদেরকে আস্ক করতাম যে স্পেলিং গুলো তোমরা আসলেই পড়ো কিনা। কারণ এত এত স্পেলিং ভুল এই, মানে এই বয়সও, যেখানে তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে আছো, এক্সাম দিবা এইচএসসি আর 6-7 মাসের মধ্যে। সো এই স্পেলিং মিস্টেক করা যাবে না। আচ্ছা ভাই, থার্ড অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে, বা নট লিস্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এনাফ, এনাফ ভোকাবুলারি, এনাফ টপিক বেসড ভোকাবুলারি। আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা যে ফুলফিল করবে, এই জিনিসটা যে ফুলফিল করবে, ফুলফিল বানান জানি তো, ফুলফিল বানানের আমরা স্পেলিংটা জানি, লেখো দেখি ফুলফিল, দেখি না কে কে ফুলফিল লিখতে পারো। সো এনাফ টপিক বেসড ভোকাবুলারি, বাবা আমি বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি 2-3 বার পড়বা আর এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিবা, দেখবা যে তুমি পরীক্ষা অনেক ভালো করেছো, তুমি পরীক্ষা অনেক ভালো লিখতে পারছো, কারণ তোমার কাছে টপিক বেসড ভোকাবুলারি আছে। সর্বোচ্চ 20 থেকে 25টা প্যারাগ্রাফ, মানে একই সার্কুলেশনে বারবার আসতেছে ঘুরে ফিরে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে না হলে 35 আছে। সো এই 35 প্যারাগ্রাফসের যদি আমরা অ্যাটলিস্ট ভোকাবুলারি গুলো মানে আমরা বুঝতে পারি টপিক ওয়াইজ, যেমন গ্লোবালাইজেশনের এক ধরনের ভোকাবুলারি সেট থাকবে, আবার যদি আমি চিন্তা করি গ্লোবাল ওয়ার্মিং এর, সেটার এক ধরনের ভোকাবুলারি সেট থাকবে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে ভোকাবুলারি সেট গুলো, এগুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে, এগুলো আমাদেরকে লিখতে হবে খাতায়। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারগুলো? তাহলে গিয়ে তুমি কি করতে পারবা, সিরিয়াসলি একটা প্যারাগ্রাফ তুমি খুব ভালো করে লিখতে পারবা। ঠিক আছে? যদি এইটুকু বুঝে থাকো, তাহলে আমরা এখন জাস্ট একটা ঘটনা দেখব, একটা প্যারাগ্রাফ কিভাবে লেখা যায়, একটা প্যারাগ্রাফ কিভাবে লেখা যায়। ঠিক আছে? সেই কথাগুলো অনেকেই মনে রাখো। ওকে, ফুলফিল, ফুলফিল, ফুলফিল ভোকাবুলারি কোন রাইটার পড়বো? ভেরি ট্রিকি কোশ্চেন বাবা। আমার কাছে তেমন পরিচিত কোনো রাইটারের নাম নেই, তবে আমি তোমাকে বলবো যে আমাদের কাছে যেহেতু মোবাইল আছে, ইন্টারনেট আছে, আমরা কিন্তু সার্চ দিয়ে দিয়ে পড়তে পারি। আচ্ছা, এখন যদি বলো যে ভাইয়া আমি কি সার্চ দিব, আপনি তো বলছেন যে ভাইয়া সার্চ দিয়ে দিয়ে পড়তে পারো, তাহলে চলো আমরা একটু দাঁড়াও, তোমাদেরকে এটা দেখানোর আগে এটা একটু দেখাই, কি আসলে তোমরা সার্চ দিতে পারো বা তোমাদের সার্চ দেওয়ার ঘটনাগুলো কি কি। তাহলে আমি একটু স্ক্রিনটা অফ করছি, স্ক্রিন শেয়ারটা অফ করছি, আমরা হচ্ছে দেখবো যে আসলে আমরা কি কি জিনিস শেয়ার করতে পারি, তাই না? ওকে, চলো আমরা হচ্ছে যাই, স্ক্রিন শেয়ারটা অফ করি, আমরা হচ্ছে এখন পুরো স্ক্রিনটা শেয়ারে দিব। ধরো হচ্ছে ফুল স্ক্রিনটা আমি শেয়ারে দিলাম, দেওয়ার পরে এখন দেখো, ধরো এইখানে আমি আসলাম, তোমরা দেখতে পাচ্ছ? তাহলে খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ধরো হচ্ছে এরকম একটা ইন্টারফেস থাকে মোবাইলে, মানে এভরিথিং wherever you use all those things, right? এখন আমি আমি একটা প্যারাগ্রাফ পড়বো। কি প্যারাগ্রাফ পড়বো? চলো আমরা প্রাইসাইড পড়বো। কি পড়বো? প্রাইসাইড। সো চলো, এই যে PRICEHIKE, প্রাইসাইড, অলরেডি চলে আসছে প্যারাগ্রাফ, এই দেখো চলে আসছে, ক্লিক করে ফেলো। ওকে, সো প্যারাগ্রাফ যখন চলে আসছে ভাইয়া, অনেক কিছু লেখা থাকে,
অনেক ভালো ভালো ব্লগ পোস্ট আছে, অনেক ভালো ভালো এটা আছে সেটা আছে। আমি কি সবগুলো পড়বো? আমি কিন্তু বলিনি সবগুলো পড়তে, আমি বলেছি যে কোনো একটা বের করবা। তুমি মোবাইলে দেখো, অথবা তুমি কম্পিউটারে দেখো, অথবা তুমি তুমি ল্যাপটপে দেখো, যেখানেই দেখো। এখন দেখো, ধরো আমি, আমার কাছে এইটা ভালো লাগছে, আমি এটা ক্লিক করলাম, কথার কথা আমি ক্লিক করলাম, রাইট? ওকে, এখন আমি একটু ওটাকে স্ক্রিনটাকে বড় করে দেই। তো দেখো এখানে কিছু লেখা আছে যে প্রাইস হাইক মানে কি। এখানে লেখা আছে যে প্রাইস হাইক মিন্স, আমি একটু দাঁড়াও, ইন্ডিকেটরটা নেই, স্পটলাইট। ওকে, এই যে দেখো, আমি বললাম যে প্রাইস হাইক মিন্স দ্য আনইউজুয়াল ইনক্রিজ ইন দ্য প্রাইসেস অফ ডেইলি নেসেসারিজ। Nowadays it is a common phenomenon in Bangladesh. দেখছো, আমি কিন্তু বলেছিলাম যে ফেনোমেনন ওয়ার্ডটা প্রচুর ইউজ করা হয়, ফেনোমেনন ওয়ার্ডটা প্রচুর ইউজ করা হয়। এবং আমি আমার স্টুডেন্ট লাইফে, ওয়াইল আই ওয়াজ ইন ক্লাস 4, ব্রাজিল একটা প্লেয়ার ছিল রোনালদো, দ্য ফেমাস রোনালদো, যার ব্যাল ছিল, টাকু টাকু বলতাম আমরা। সো এই রোনালদো ফেনোমেনন বলতো সবাই, তো বুঝতাম না রোনালদো ফেনোমেনন কি। আসলে হচ্ছে রোনালদো একটা হচ্ছে তার নিজের মানে একটা যেন একটা ব্র্যান্ড, তো একটা ঘটনা, একটা ফ্যাক্ট রোনালদো। দ্যাটস ওয়াই হি ওয়াজ নেমড রোনালদো দ্য ফেনোমেনন। সো এই যে ইট ইজ এ কমন ফেনোমেনন, এটা আমরা বলতে পারি। ওকে, ইন বাংলাদেশ দ্য প্রবলেম ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে। তাহলে এইটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কি টপিক সেন্টেন্স। এখন এইটাই যে আমাকে লিখতে হবে এমন তো কোনো কথা নেই, আমি তো চাইলে অন্য কিছু লিখতে পারি। ওকে, তারপর আমি একটু দেখবো যে কি লিখছে, যে মার্কেট সিন্ডিকেট। এখন আমি তোমাদেরকে বলি, সিন্ডিকেটিং তুমি জানো, কিন্তু অ্যাকচুয়ালি সিন্ডিকেট প্রক্রিয়াটা কি সেটা কি তুমি জানো? সেটা তুমি নাও জানতে পারো। তাহলে তুমি কি করতে পারো, এই সিন্ডিকেটটা নিয়ে তুমি এখানে কি করতে পারো, তুমি হচ্ছে এটাকে কপি করে, ঠিক আছে, তুমি পাশের কোনো একটা, ধরো এইখানে একটা খুলে, অথবা মোবাইলে একটা ট্যাব তুমি ওপেন করে সিন্ডিকেট মিনিং তুমি দিয়ে দিলে। এখন সিন্ডিকেট মিনিং দিলে কি হবে, এরকম একটা অপশন আসবে তোমাদের সামনে। কেমন আসবে? এরকম একটা ইন্টারফেস আসবে। তখন তুমি কি করবা, যে এই সিন্ডিকেট এটা হচ্ছে একটা নাউন, a group of individuals organization combined to promote a common interest। এখন প্রথমেই সবাই ইংলিশ বুঝবা না, আমাকে এখন অনেকে হয়তো লিখবা যে ভাইয়া এই ইংলিশটা তো বুঝতেছি না। হ্যাঁ, অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি যদি একটু চিন্তা করি যে আমাকে ইংলিশ টু বাংলা জানতেই হবে, কারণ বাংলা জানলে আমি পরবর্তীতে এটাকে ইউজ করতে পারবো, বাট ইংলিশ টু ইংলিশ জানারও কি থাকতে হবে, আমাকে আগ্রহ থাকতে হবে এবং ওইটাকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালস মানে একত্রে না বুঝিয়ে একা একা কাউকে বোঝাচ্ছে, অর্গানাইজেশন দিয়ে একটা পুরো ঘটনা একত্রে কেউ আছে, সমষ্টিগত কিছু বোঝাচ্ছে। কম্বাইন টু প্রমোট এ কমন ইন্টারেস্ট মানে সবার সুবিধা। আমরা বলি না যে সিন্ডিকেট কারা করে, সিন্ডিকেট তারাই করে যারা হচ্ছে একটা কমন সুবিধা ভোগ করে, তারাই তো সিন্ডিকেটিং করে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমার ভিতরে মানে তোমার লেখার ভিতরে চলে আসবে এবং তোমার প্রক্রিয়াতে, তোমার প্রসেসে থাকতে হবে। সিন্ডিকেট ওয়ার্ডটা আমি জানতাম না, আমি এটা করে জেনে নিলাম। আচ্ছা ভাইয়া আর কি ওয়ে নাই? আরো ওয়ে আছে। তুমি যদি চাও এটা বাংলা মিনিং জানতে হবে, তাহলে তুমি এইভাবে লিখবা যে মিনিং ইন বেঙ্গলি। কি লিখবা? ইন বেঙ্গলি। লিখলে তুমি আবার সার্চ দিবা, সার্চ দেওয়ার পর তুমি দেখবে যে এই যে চলে আসছে। কি চলে আসছে? এখন দেখবে যে তোমাদের এই যে একটা ইয়া আছে এইখানে, এই এই ঘটনাটা দেখবা যে সার্চ ইন বেঙ্গলি দিলে চলে আসে এই যে ইংলিশ ডিকশনারি। কি নাম এটার? ইংলিশ ডিকশনারি অ্যান্ড বেঙ্গলি অনলাইন, আচ্ছা, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অনলাইন ডিকশনারি অ্যান্ড গ্রামার। খুবই ভালো, এটা খারাপ না। তাহলে সিন্ডিকেট মানে হচ্ছে কি, এখানে বোঝাচ্ছে ব্যবসায়িক মন্ত্রিসভা পরিষদ। এখন তুমি বলতো ভাইয়া এখানে তো ভার্ব বোঝাচ্ছে, আমি তো বলেছি একটা ওয়ার্ড অনেকভাবে ইউজ হতে পারে। ওয়াটার, পানি, পানি তো নাউন। এখন আমি যখন বলি ওয়াটার দ্য প্লান্টস ইম্পারেটিভ সেন্টেন্স, তখন পানিকে আর নাউন থাকে, তখন কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। সো এইটা তুমি না হয় ওখানেই দেখলে, এটা নিয়ে এত চিন্তিত না হলে তুমি একটু বাংলা দেখলে, আচ্ছা পরিষদ ব্যবসায়িক, বুঝতেছি না ভাইয়া, তাহলে এইখানে আসো, দেখছো কি লেখে? সিন্ডিকেট, এই যে নাউন এন্ড লেখা আছে। সাময়িক পত্রে, প্রবন্ধে, নিবন্ধে, সরকারি বাণিজ্যিক সমিতি। আচ্ছা ভাইয়া বুঝতেছি না, 2 নাম্বারটা দেখি তো। একই উদ্দেশ্যে বা স্বার্থে মিলিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহের সমবায় বা বাণিজ্য নিষদ। এই যে ব্যাপারগুলো, এইটুকুর সময় তোমাদের কাছে নাই আমি জানি। এবং টু বি অনেস্ট, সত্যিকারে বলতে গেলে এই জন্যই হচ্ছে আমরা কি করতে পারি না জানো, আমরা হচ্ছে অনেকেই এই ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। তোমরাই গিয়ে আবার দেখা যাবে কোন একটা কোর্স করছো, অফলাইনে করছো, আবার শিখছো। ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা তুমি করতেই পারো, কিন্তু যেটা তোমার কাছে আছে সেই রিসোর্স গুলোকে কখনোই তোমরা ইউজ করো না। তোমরা না, আমরাও কখনো করতে পারিনি, আর আমাদের করার মতো অবস্থা ছিল না টু বি অনেস্ট। যদি থাকতো তাহলে হয়তো করতে পারতাম। সো এই হচ্ছে ঘটনাটা, সেইভাবে আমাকে বুঝতে হবে
ঠিক আছে। তারপরে দেখো বিসাইড সাম ডিসঅনেস্ট পিপল স্টোর এসেনশিয়াল কমোডিটিস, আমি জানি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উইথ এ ভিউ টু মেকিং, এই যে দেখো দেখো উইথ এ ভিউ টু মেকিং, তাহলে এই যে উইথ এ ভিউ টু এর পরে মেকিং আছে না, তাহলে V1 + ing আছে না, তাহলে এই ঘটনাগুলো আমাদেরকে বুঝতে হবে। এই ঘটনাগুলো যত দ্রুত তুমি বুঝতে পারবে তত তোমার জন্য কি হবে, বেটার হবে। যে এই যে উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টুর পরে কি করেছি আমরা, এই যে মেকিং আমরা লিখেছি। এখন তুমি যদি লিখতা ইন অর্ডার টু, তাহলে তুমি মেক লিখতা। যদি তুমি এখানে ইন অর্ডার টু লিখতা, তাহলে মেক লিখতা। তাহলে এই যে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউটা, এইটাও ইম্পর্টেন্ট। ওইখানে আমি 3 থিংস এ লিখিনি, কিন্তু সেন্টেন্স কারেক্ট করে লিখতে হলে, সেন্টেন্স কারেক্ট করে লিখতে হলে গ্রামার ঠিক রাখতে হবে, ভিভি দিয়ে ভার্বের বেস ফর্ম। তো আমার ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমি একটু দেখি, আমি একটু কমেন্ট গুলো দেখি যে তোমরা বুঝতে পারছো কিনা ঘটনাটা। দিন শেষে তোমাদের জাস্ট এই জিনিসটা দরকার, আর কিচ্ছু না, জাস্ট এই জিনিসটা দরকার। ওকে, জীবন শেষ এইভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে, এইখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। দেখো জাহিদ, গুগল ট্রান্সলেটর রেখে এত পেঁচালের কি দরকার? ভেরি গুড মুজাহিদুল, আমি জাস্ট তোমাকে প্রসেস বলতেছি, আমি জাস্ট প্রসেস বলতেছি। গুগল ট্রান্সলেটর দিয়ে তুমি করতে পারো, আই এম নট টেলিং যে তোমাকে এভাবে করতে হবে, আমি বলছি যে তুমি খুঁজো। তোমার কাছে গুগল ট্রান্সলেটর থাকতে পারে, তোমার কাছে B2E থাকতে পারে, E2B থাকতে পারে, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওকে, সো আর কিছু বলা নাই। এখন তোমরা যদি মনে করো যে ভাইয়া এত কিছু বলার দরকার নেই, আই উইল নট সে এনিথিং রাইট নাও, বাট ইয়োর কমেন্টস আর নট দ্যাট মাচ, মানে কি বলবো, এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই কমেন্টস গুলো তুমি কি মানে তোমরা আমাকে নির্দিষ্ট করে যদি এইভাবে কমেন্ট করো, তাহলে বলবো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সো দিস ইজ নট দ্য ওয়ে ইউ টেল সামবডি সামথিং। ওকে, ইভেন তোমার বন্ধুকেও তুমি এইভাবে না বলতে পারো। তো ব্যাপারটা হচ্ছে ট্রাই টু বি জেন্টলম্যান, দ্যাট ইজ অল আই ক্যান সে। থ্যাংক ইউ, ঠিক আছে। আর যারা হচ্ছে আজাইরা কমেন্ট করতেছো, লাভ নাই, কোনো লাভ নাই। এই কারণে, কারণ হচ্ছে তোমরা এটা কখনো কিছু করতে পারবে না। ইয়াস গুগল লেন্স আছে, ইয়েস 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 গুগল লেন্স আছে। ওকে, লেকচার শিট বানানটা ঠিক করি আমরা, লেকচার শিট বানান। এই যে মিস্টার জাহিদ হাসান, মিস্টার মুজাহিদুল ইসলাম, তোমাদের ফ্যামিলি থেকে অনেক ভালো শিক্ষা দিছে। স্বপন দাস, সো এইভাবে টিচারদের সাথে কথা বলতে হয় না। So whenever I am teaching you, so you should treat me as your teacher, ঠিক আছে। তোমাদের ফ্যামিলির প্রতি আমার অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি আমার ভালোবাসা, যে তোমাদেরকে কন্ট্রোল করতে পেরেছি কিনা। তোমরা ভেবো না যে ভাইয়া কন্ট্রোভার্সি, না, ইটস নট কন্ট্রোভার্সি। আর একটা যে আছে, তুমি যে একটা ছাগল উন্নত মানের, তোমাকে আমি বলছি, তোমার নাম হচ্ছে কি, একটু দাঁড়াও, তোমার নামটা আমি বের করছি। তুমি হচ্ছে একটা উন্নত মানের ছাগল। তুমি কি মেয়ে নাকি ছেলে এটা তুমি নিজে জানো কিনা আমি সন্দেহ আছে। তুমি বারবার কি বলছো যে মারজান, বারবার একটু কথা শোনাও। তো ভাইয়া উন্নত মানের ছাগল, তোমার জন্য এক বালতি সমবেদনা, দ্যাট ইজ অল আই ক্যান সে, আর কিছু বলার নাই। সো এগুলো করিও না, এগুলো করে কোনো লাভ নাই। হ্যাঁ, কি মাহবুবা জান্নাত, তুমি কি আসলেই মেয়ে নাকি ছেলে তুমি ভালো জানো, ঠিক আছে। আমি আমার কাছে অ্যাটলিস্ট তুমি উন্নত মানের ছাগল। থ্যাংক ইউ। ওকে, ওকে, লেটস গেট ব্যাক টু দ্য বিজনেস। চলো চলো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঘটনাটা হচ্ছে তোমরা এখন যেটা দিয়েই করো, তুমি কোনো একটা ভোকাবুলারি তুমি গুগল লেন্স দিয়ে করবা, নাকি তুমি ট্রান্সলেটর দিয়ে করবা, নাকি তুমি কিভাবে করবে, ইটস আপ টু ইউ। ভাইয়া অনেক সময় লাগবে, সময় এত বেশি হাতে নেই, ইটস আপ টু ইউ। আমি তোমাকে বলতে পারবো, দ্যাট ইজ অল আই ক্যান ডু, আমি তোমাকে বলতে পারবো, এছাড়া আর বেশি কিছু নেই। কারণ তুমি যদি সময় দিতে না চাও, এটা তোমার উপর। আর নির্দিষ্ট করে ভোকাবুলারি সেট একদিনে তৈরি হবে না, তোমাকে লিখতে হবে, এই কথাগুলো মনে রেখো, তোমাকে লিখতে হবে। তুমি যেদিন লিখতে পারবা, সেই দিন তোমার কাছে এগুলো সেট আপ অবস্থায় থাকবে। এটার জন্য কোনো প্রকার আলাদা শীট দেওয়ার কিছু নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ডান, চলো। হ্যাঁ, হুম 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 হুম, থিং ইজ দ্যাট, এইটাই, আর কিছুই বলার নেই। হ্যাঁ ভাইয়া, যেরকমের টপিক ধরাইতেছেন সেটার দিকে ফোকাস দিলে অন্য বিষয়গুলো ধরতেই পারবো না ভাইয়া। এগুলো তোমাকে কি করতে হবে জানো, এগুলো তোমাকে মাসে 1 দিন বা 2 দিন নিয়ে বসতে হবে। রাইটিং তো তোমাকে প্রতি সপ্তাহেও বসতে হবে না। তোমার সামনে 7টা মাস আছে, 7টা মাসে যদি তুমি এগুলো নিয়ে 10 দিন বসতে পারো, আলহামদুলিল্লাহ, ইট উইল বি মোর দেন এনাফ ফর ইউ গাইস। 15 দিন বসতে পারো, তাহলে আরো বেটার হয়। তোমাকে বেশি কিছু করতে হয় না, তোমাকে বেশি কিছু করতে হয় না, ঠিক আছে, তোমাকে বেশি কিছু করতে হয় না। সো দ্য থিং ইজ দ্যাট, যে তুমি কিভাবে করবে, ইটস আপ টু ইউ। সব বাদ দিয়ে এগুলো করার জন্য আমি কখনোই বলিনি। তোমরা কখনো কেউ বলতে পারবে না আমি বলেছি যে ইংলিশ পড়ো, ইংলিশ পড়ো, সারাদিন ইংলিশ পড়ো। না, আমি সবসময় তোমাদেরকে বলে আসছি যে তুমি ইদার আর্টস হও, কমার্স হও, সায়েন্স হও, তোমাদেরকে তোমাদের যে টপিক
ওয়াইজ, তুমি যে ডিপার্টমেন্ট ওয়াইজ যেই সাবজেক্ট গুলো তোমরা পড়তেছো সেইগুলো টপিকের উপর তুমি বেশি নজর দাও, সেগুলোকে বেশি গুরুত্ব দাও। এবং তার সাথে সাথে বাংলা হোক ইংলিশ হোক এগুলোকে সপ্তাহে 1 দিন 2 দিন পড়ো, তাহলে তোমার কাজে লাগবে, আর না হলে কোনোই কাজে লাগবে না। সরি। আচ্ছা চলো, তো এখানে আমরা জাস্ট একটা ডেমো দিয়েছি। ডেমোটা হচ্ছে খুবই ইজি, আর কিছুই না, যে তুমি কিভাবে একটা প্যারাগ্রাফ কনস্ট্রাক্ট করতে পারো। দ্যাট মিনস কিভাবে তোমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারো। তো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তুমি কি কি জিনিস পারো সেই জিনিসটা হচ্ছে এখানে জাস্ট একটু দেখানো হয়েছে। তো তোমাদের অনেকের কাছে যে বইটা নাই সেটা হচ্ছে যে আলটিমেটলি একটা বই আছে যেটা তোমরা ক্লাস 9-10-এ পড়েছো বা পড়োনি, সেটা হচ্ছে এরকম। আমার কাছে লুকানো বা লুকাছুপির কিছু নাই, আমার কোনো স্পেশাল কোনো লেকচার শিট নেই বা স্পেশালিটি নেই। তো এই যে বইটা, এই যে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, এই বইটা হচ্ছে দেখবা, ঠিক আছে? তার সাথে সাথে যার কাছে যে গাইড আছে দেখবা, কারণ তুমি যত দেখবা তোমার লাভ, তুমি যত কম দেখবা তোমার তত কম লাভ। এটাই হচ্ছে ঘটনাটা। তাহলে দেখো যে এই যে হাউ ক্যান উই কনস্ট্রাক্ট আ প্যারাগ্রাফ, সেই ক্ষেত্রে আমি জাস্ট বলছি যে এই টপিক সেন্টেন্স গুলো এগুলো হতে পারে যে মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিভাইস অফ কমিউনিকেশন, ইট হেল্পস আস টু কমিউনিকেট উইথ আদার্স ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, দ্য মেইন ফ্যাসিলিটি অফ দ্য মোবাইল ফোন ইজ দ্যাট ইউ ক্যান টেক ইট এনিওয়্যার উইথ ইউ, ইট ইজ ভেরি পপুলার ফর মেনি রিজনস। এখন অনেক জায়গায় যেটা আছে যে ভেরি পপুলার, এই ভেরি ওয়ার্ডটাকে অনেকে কি করে বলে না লিখতে। যেমন অনেকে বলে বারবার ভেরি ইম্পর্টেন্ট লিখো না, এটা দেখতেও সুন্দর লাগে না, এটা তোমার লেখাটাকেও কি করে, তোমার লেখাটাকেও হচ্ছে একদমই মানে বিনষ্ট করে দেয়। সো ভেরি ইম্পর্টেন্ট জায়গায় তুমি এসেনশিয়াল লিখতে পারো। কি লিখতে পারো? এসেনশিয়াল লিখতে পারো। এরকম আরো অনেক হাজারো ভেরি আছে। আমি জানি তোমরা অনেকে ফেসবুকে অনেক পেজ গুলোকে লাইক করো এবং সেই পেজ গুলোতে অনেক সময় দেয়া থাকে যে ভেরি এটা, ভেরি সেটা, ভেরি এরকম। হ্যাঁ, সো ভেরি পপুলার জায়গায় তোমরা ফেমাসও লিখতে পারো। কি লিখতে পারো তোমরা? ফেমাস। ইট ইজ ফেমাস ফর মেনি রিজন। সো বারবার ভেরি শব্দটা ইউজ করবো না ভাই, বারবার একবারই তো বলেছো। ওকে, সো তুমি যদি এখানে ভেরিটা লিখেই ফেলো, লিখতেই পারো, কিন্তু এরপরে তোমরা কি করো, তোমরা হচ্ছে পরবর্তী তার ভেরিটা লিখো না। এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রেখো, দেখবে যে সবাই খুব ভালো করে মানে লিখতে পারছো। ঠিক আছে? ইট ইজ এ গ্রেট ডিসকভারি অফ সায়েন্স। সো এটাকে আমরা বলতেছি টপিক সেন্টেন্স। এখন মিডল সেন্টেন্সে কি আসতে পারে? সবসময় কি ফার্স্টলি সেকেন্ডলি লিখবো? না না না, একদমই না। কখনোই ফার্স্টলি সেকেন্ডলি লিখতে হবে এমন কোনো কথা নেই, লিখলেও ভুল নেই, এটাও মাথায় রাখতে হবে। তোমরা ছোটবেলায় পড়েছো, আমরাও পড়েছি হাউ টু মেক এ কাপ অফ টি, এই টাইপের একটা প্যারাগ্রাফ। সেইখানে আমরা এগুলো ইউজ করতাম, এই কানেক্টরস গুলো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এরকম জিনিসগুলো। সো এগুলো যে ব্যবহার করতে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, তবে প্যারাগ্রাফ গুলোতে তুমি যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কানেক্টরস ইউজ করতে পারো, ফর এক্সাম্পল যেমন একটা আছে, এটা তুমি ইউজ করতে পারো, বা ফর ইনস্ট্যান্স এটা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, অথবা তুমি ইউজ করতে পারো ওই যে হাউ এভার আর মোর ওভার, হাউ এভার আর মোর ওভার। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটু কি করতে হবে, এই ব্যাপারগুলো তুমি চাইলে অ্যাড করতে পারো। যদি অ্যাড করতে পারো তাহলে তোমার প্যারাগ্রাফটাও একটু নিউ ফ্লেভার পাবে, একটু নিউলি তুমি দেখতে পাবা জিনিসগুলো। ঠিক আছে? তারপরে দেখো যে আলটিমেটলি এখানে আমরা কিছু লাইন লিখেছি যে ফার্স্ট ইটস নট ভেরি এক্সপেন্সিভ, সো মোস্ট অফ দ্য পিপল ক্যান বাই ইট। Secondly, we can use it for other purposes like sending text messages, taking photographs. এবং অনেক মডিউল আসছে, একটা সময় শুধু ফোনে কথা বলার জন্যই ফোনটা ইউজ করা হতো, বাট নাও we can see lot of things are coming, right? কত আপডেটস আছে, কত কত জিনিস আসছে। সো এই যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, যে নাও the mobile phone is widely used for internet communication, the mobile phone is a wonderful blessing of modern things. এগুলো হচ্ছে জাস্ট লাইন, তোমরা এগুলো ফলো করবা না যে এগুলাই লিখতে হবে মুখস্থ করে, না না, অসম্ভব। জাস্ট এগুলো দেখালাম যে তুমি কি ধরনের লাইন তুমি অ্যাড করতে পারো এই মিডল পার্টে, এই সাপোর্টিং সেন্টেন্স হিসেবে। আইডিয়াস গুলো কি আসবে, এবং আইডিয়াস গুলো এরকম। এখন আমি বলি আমার জিনিসটা একদম ডিফারেন্ট একটা জিনিসের সাথে। অনেকে এটাকে মনে করছে, যেমন একজন লিখলো যে অনেক সময় লাগছে। আচ্ছা, আলটিমেটলি সময় লাগার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এইরকম যে তুমি আগে কি করতাম, আমারও খাতা আছে এখানে, ধুলাবালি জমাতো, সো আমি দেখাতাম না হলে তোমাদেরকে। সো আমরা কি করতাম ছোটবেলায়, আমরা প্যারাগ্রাফ গুলোকে নোট করতাম। আমাদের এরকম এরকম মোটা মোটা খাতা থাকতো শুধু প্যারাগ্রাফকে নোট করার। তার কারণ হচ্ছে তোমাদের মতো এত এইসব গুগল লেন্স এইটা সেইটা, অ্যাকচুয়ালি এদের কি কোনো হেল্প আছে? আজকে যারাই এই যে এই ধরনের একটা অকওয়ার্ড ব্যবহার করলা, এই অকওয়ার্ড ব্যবহার করে তোমরা লাইফে কত দূর উন্নতি করবে আই ডোন্ট নো। উন্নতি করো, দোয়া রইলো তোমাদের জন্য, দোয়া করি সব সময়, এবং আল্লাহ তোমাদের ভালো করুন। সো এই যে এই গুগল লেন্স আমাকে তো শিখায় না, তোমার মানে মানে জন্মটা বা তোমার মানে পিরিয়ডটা আমার আগে না নিশ্চয়ই।
সো গুগল লেন্স নাকি ট্রান্সলেটর কি ইউজ করতে হবে এটা ভাইয়া জানি। সো ইউ কুড হ্যাভ ইউজড আ বেটার সেন্টেন্স। এখানেই তোমাদের ঘাটতি, কারণ তোমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হইছো, আমরা প্রযুক্তি নির্ভর ছিলাম না। দ্যাটস ওয়াই আমরা অনেক বেশি নোটস করেছি, কিন্তু এখন আমি চিন্তা করি যে ওই নোটস গুলো না করেও আমি আরো ভালো কিছু করতে পারতাম। যখন আমরা নোটস গুলো করে ফেলছি তখন আমরা নোটস এর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়েছি, তখন আর অন্য একটা নতুন বইও যদি সামনে পাইছি তখন ওই নতুন বইটা ধরে পড়ার চেষ্টা করিনি। কিন্তু আলহামদুলিল্লাহ ইউ পিপল আর রিয়েলি ব্লেসড। আমাদের সময় 2G বলেও কিছু ছিল না, ই লেখা উঠতো গ্রাউন্ড। সো তোমাদের তো এখন 4G 5G হয়তো চলে আসবে, হু নোস। সো এই যে জিনিসগুলা, মানে এগুলোকে ভ্যালিউ দাও, পড়াটাকে ভ্যালিউ দাও। হ্যাঁ, ঘাটাঘাটি করবা সেটা না করে এক ক্লিকেই পারি, ক্যাচালের কি দরকার? দিস আর নট দ্য ওয়ার্ডস। You are reflecting not yourself but also your, not only yourself but also your family, culture, homeschooling. Okay, ঠিক আছে? So be very careful. এবং তোমরা যারা এই কোয়েশ্চন করেছো তোমাদের সাথে আমার পার্সোনালি কিন্তু কথা হয়, and this very obvious. I'm really upset about this. I do not tolerate এগুলো, আমি tolerate করি না, and I should not tolerate this. করা উচিত না, বিকজ এইভাবে আছে আমরা হচ্ছে মানে সবকিছু থেকে সরে যাচ্ছি। ঠিক আছে, তো যেই কথায় ছিলাম সেই কথা থেকে সরে গেলাম, সরি ফর দ্যাট। সো আমরা এরকম প্যারাগ্রাফ লিখতাম। সো অনেকে যেটা ভাবছো যে ভাইয়া প্যারাগ্রাফ কি আমরা খাতায় উঠিয়ে আমরা কি এখন এগুলোকে লেকচার শিটের মতো দিব নাকি আপনি বানাবেন? না, আমিও তোমাদেরকে দিতে যাচ্ছি না, তোমরাও প্র্যাকটিস এরকম মানে প্যারাগ্রাফ নোটস করা শুরু করবে না যে ভাইয়া 40 মার্কস নোটস করতেই পারি। ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যক্তিগত ডিসিশন। বাট আমি যেটা বলবো তুমি যেটা করবা সেটা হচ্ছে এরকম এক একটা টপিক ওয়াইজ প্যারাগ্রাফের কতগুলো ওয়ার্ডস তুমি শিখবা, 10টা 15টা 20টা করে। এগুলোর সিনোনিম পারলে শিখবা, এগুলোর সিনোনিম পারলেও শিখবা একটা দুটা করে। তাছাড়া এগুলোর কিছু মডেল তুমি পড়বা, তোমার হাতের কাছে যে বইটা আছে, টেস্ট পেপার হতে পারে, টেস্ট পেপারের সলিউশন হতে পারে, সেটা হতে পারে একটা নর্মাল গাইড বুক যে কোনো কোম্পানির, এটা হতে পারে যে কোনো কিছু। তারপরে তুমি যেরকম মোবাইলে বা কম্পিউটারে বা এগুলোতে তুমি দেখবা, তুমি একটা দুইটা পড়বা, তাতে করে কি হবে জানো? তুমি অনেক কিছু শিখতে পারবা, কি ধরনের লাইন্স তোমার লেখা উচিত, কি ধরনের জিনিস তোমার কোথায় লিখতে হবে। ঠিক আছে, সো এই ছিল ঘটনা। আলটিমেটলি এরকম কনক্লুশন আছে যে above all it is an essential part of our modern life, we cannot imagine our life without it, that is it, শেষ। এভাবে করে আমরা সাধারণত লিখি। সো আলটিমেটলি প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, জাস্ট তাদের 45 নম্বর এটা হওয়ার কারণে। তবে তাতে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা যেইভাবে প্যারাগ্রাফ লিখতাম, যেইভাবে আমরা চিন্তা করতাম ওইভাবেই করব। তবে যদি কিছু নতুনত্ব নিয়ে আসতে পারো তাতে তোমার মার্কসটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। 45 মার্কের জন্য মানুষ 10টা 15টা করে ক্লাস নেয়, আর সেখানে আমরা একটা ক্লাসই করতেছি এই জন্য যে আমরা যেন বুঝি। অ্যাটলিস্ট আমার এই 45 মার্কসে 39 যেন আসে। বারবার বলতেছি ভাইয়ারা প্লিজ, 39 মার্কস না আসলে আমরা অনেক পিছিয়ে যাব। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। ওকে, হ্যাঁ তহমিনা কি কোশ্চেন বাবা বলো? ওকে, ভেরি গুড, আমাকে বলো। ওকে ওকে, হ্যাঁ মডিফায়ারের পিডিএফটা দিয়ে দিব, মডিফায়ারের পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ মডিফায়ারের পিডিএফ দিয়ে দিব। ডান, মডিফায়ারের পিডিএফ দিয়ে দিব। ওকে গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এক্সট্রিমলি সরি, আমি আমি ভুলে গিয়েছিলাম। মডিফায়ারের পিডিএফ দিয়ে দিব। ওকে 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 ডান, ওকে ওকে ডান ডান, ঠিক আছে ওকে। 45 পসিবল না, বিনতে রু। সো গ্রামার কম্পোজিশনের জন্য পিসি দাস স্যারের বইটা ফলো করো, উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর একদম না পারলে চৌধুরী হোসেন স্যারের বইটা অ্যাটলিস্ট পড়ো। চৌধুরী হোসেন স্যারের বইটা যেভাবে লেখা আছে টুকটাক পড়ো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ো, নাউন প্রোনাউন গুলো সম্পর্কে পড়ো, স্পেশালি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব 5টা সম্পর্কেই পড়ো। ঠিক আছে, তারপরে এগুলো বুঝতে পারলে ধীরে ধীরে একটু ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কে পড়ো। সো এইভাবে করে তোমাকে কি করতে হবে, এইভাবে করে আলটিমেটলি বাকিগুলো তোমাকে একদম মানে মানে পসিবিলিটির ভিতরে নিয়ে আসতে হবে যে না আমি এটা পারবো, আমি এটা করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখন কি দেখবো? আমরা দেখবো হচ্ছে লেটার। আচ্ছা আমাদের লেটার আছে, আমাদের লেটার আছে। আচ্ছা আজকে আমরা এখানেই শেষ করে দিব।
নাকি আছে আমরা একটু দেখবো, আমরা দেখতে পারি অবশ্য, আমাদের লেটারও আছে, আমাদের হচ্ছে কম্পোজিশনও আছে, আমাদেরকে দেখতে হবে এগুলো। ওকে, আচ্ছা আর কিছু কমেন্ট পিক আপ করি, কারণ সবসময় কমেন্ট পিক আপ করা যায় না। ওকে, কি কোশ্চেন ছিল আব্দুল্লাহ, বলো। ভাই গ্রামার প্র্যাকটিস কিভাবে করবো, এই কোশ্চেন গুলো না আমার আগের ক্লাসগুলো মনে হয় কেউ করো না, আমি জানি না কারো ভালো লাগে কি লাগে না, বাট আমি কিন্তু গ্রামারের প্র্যাকটিস সেশন করাইছি প্রায় 3টা ক্লাস মিলিয়ে, 3টা ক্লাসে আমি গ্রামারের প্র্যাকটিস সেশন তোমাদের করাইছি, এবং সেখানে বারবার বলছি যে কি ধরনের গ্রামার গুলো কিভাবে আসছে, কেন কিভাবে করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর আরেকটা কথা হচ্ছে যে গ্রামারের প্র্যাকটিসটা হবে তোমার এমন যে যেখানে তুমি নিজে থেকে আগে লিখবা উত্তরগুলো, তারপর তুমি উত্তরপত্রের সাথে মেলাতে পারো, এবং যখনই পড়তেছো ব্যাপারটা মুখস্থ ভাবে না পড়ে জিনিসগুলো ট্রাই করো বুঝে ওঠার। কারণ আমি তোমাদেরকে একটা গ্রাফিক্স দিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে 96টা তোমাদেরকে ফিল ইন দা গ্যাপস দিতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 86টা, অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি না 86টা দিতে হবে, 10টা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের। সো কমপ্লিটিং সেন্টেন্সে তো আমরা 2টা শব্দ বা 3টা শব্দ, এমনকি 4, 5টা, 6টা শব্দ দিয়ে একটা সেন্টেন্স বা ক্লজ আমরা লিখে থাকি। সো ওইটাকে বাদ দিলে 86টা তোমাদের ফিল ইন দা গ্যাপস আসবে, মডিফায়ার্স, কানেক্টরস, রাইট ফর্ম ভার্বস, প্রিপোজিশন। আমি তোমাদেরকে সেই গ্রাফিক্সটা দিয়েছিলাম, মানে দেখাইছিলাম যে কিভাবে আসবে, ঠিক আছে। সো বুঝতেই পারছো তুমি যতগুলো পড়বা তত তোমার কি হবে, লাভ হবে। বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, 2016-17 থেকে 2019 পর্যন্ত বোর্ড কোশ্চেন সলভ করো, তারপরে তুমি ক্যাডেট কলেজগুলো দেখো, এগুলো আমি বলেছি ক্লাসগুলোতে, একটু দেখিও, তাহলেই বুঝবা যে আসলে কিভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, লাল কালারের বইটা অনেক সুন্দর। হ্যাঁ ভাই, আজকে দিয়ে দিব তোমাদের মডিফায়ার্স, ওটা আমি রেখে কি করবো, এটা তোমার রাখার দরকার নেই। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। আব্দুল্লাহ, তোমার মেসেজটা পাচ্ছি না, মেসেজটা পেলেই হচ্ছে আমি তোমার অ্যান্সার দিয়ে দিব। ওকে ভাইয়া, এই মাসের ইংলিশ ক্লাসের লিঙ্ক একসাথে দিলে ভালো হতো। ঠিক আছে, আমরা দেখছি এটা ভেবে। আচ্ছা ভাইয়া, প্যারাগ্রাফ যে ওয়ার্ড গুলো একবার ইউজ করবো সেকেন্ড টাইম, ওটা কাউন্ট করা হবে না, তাই না? হ্যাঁ ভাইয়া, অবভিয়াসলি হবে না। তাহলে তো ভিন্ন ভিন্ন ওয়ার্ড নিয়ে 150 ওয়ার্ড ইউজ করবো, তাই না? হ্যাঁ। এখন মজার ব্যাপার হচ্ছে কি জানো, ওই কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রোনাউন চলে আসবে, কিছু কমন নাউন চলে আসবে, কিছু কমন তোমার অ্যাডজেক্টিভ চলে আসবে, কিছু টুকটাক অ্যাডভার্বও চলে আসে, প্রিপোজিশন গুলো চলে আসে, এরকম করে 50+ ওয়ার্ড এমনি হয়ে যায়, 50+ ওয়ার্ডস এমনি হয়ে যায়। সো বাকি যে 50টা 100টা ওয়ার্ড তোমরা লিখো, এগুলাই হচ্ছে গেম চেঞ্জিং, এগুলাই হচ্ছে গেম চেঞ্জিং। আমি তোমাদের একদম সর্বনিম্ন লেভেলে এসে দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে তুমি চিন্তা করতে পারো। যারা চিন্তা করতে চাও না, নো প্রবলেম, কিন্তু যারা চিন্তা করতে চায় তাদের হকটা মেরে খেও না, ঠিক আছে। সো আলটিমেটলি তোমরা চিন্তা করো যে হ্যাঁ, এই 50টা 60টা ওয়ার্ড লেখাটা কঠিন কিছু না। হি ইজ, শি ইজ, হ্যাঁ, রহিম ইজ, করিম ইজ, ঠিক আছে, বিউটিফুল, গুড, ভেরি গুড এক্সপ্লেনেশন, এই যে এই ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, এগুলো আমরা ইউজ করি, কিন্তু দিন শেষে যেটা করতে পারি না সেটা হচ্ছে টপিক বেসড যে শব্দগুলো আমাদের ব্যবহার করা উচিত। ইনফ্লেশন মানে কি অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। ইনফরমেটিভ মানে কি অনেকেই জানি, আবার অনেকেই না জানি, আবার সবাই জানতে পারি। সো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি কতগুলো জিনিস পারি বা বুঝি, আমি কতগুলো জিনিস পারি বা বুঝি। কমপ্লেসেন্ট মানে কি অনেকেই জানি, অনেকেই জানি না। তো সব ওয়ার্ড যে আবার খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হবে এমন না, শব্দগুলো রেগুলার হবে, কিন্তু সেই শব্দগুলোর তোমার তথ্য মানে এমন ভাবে নিয়ে রাখতে হবে মাথার ভিতর, যাতে করে তুমি যে কোনো ভাবে এগুলোকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ঘটনাটা, আর কিছুই না। ওকে, সো আই গেস তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। সো এখানে তোমাদের ইমেইলের কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবে, ইমেইলের স্ট্রাকচার গুলো তোমরা একটু পড়ে নিবে, ফর্মাল লেটার স্ট্রাকচার গুলো, এগুলো যথেষ্ট বড় হয়েছে। জাস্ট একটা কোশ্চেন আসে যে সেমি ব্লক লিখবো নাকি ফুল ব্লক লিখবো। ফুল ব্লক মানে পুরো বাম পাশে যেটা লেখো, ফুল ব্লক মানে পুরো বাম পাশে যেটা লেখো, আর সেমি ব্লক মানে ডানে কিছু লেখো, বামে কিছু লেখো, ডানে অ্যাড্রেস লিখো, বামে স্যালুটেশন দাও। এই কাজটাকে সেমি ব্লক বলে ব্রিটিশ স্টাইলে। সো আলটিমেটলি তোমরা আমেরিকান স্টাইলে লিখবা, পুরোটা বাম পাশে, এইটুকুই শুধু বলার। এছাড়া বাকি সবই তোমরা পারো। এবং ইমেইল লেখার সময় অতিরিক্ত শব্দ দিয়ে লেখার চেষ্টা করবে না, ইমেইলে অতিরিক্ত শব্দ ইউজ করবে না। ইমেইলটা হচ্ছে এমন একটা ইজি জিনিস যেখানে তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট নর্মালি ওয়ার্ডস গুলোকে ইউজ করবা, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার এক্সপ্রেশন গুলো অনেক বেশি কি হবে বলতো, অনেক বেশি একদম বাছাই করা কিছু এক্সপ্রেশন হবে। সেইখানে কিন্তু তুমি আননেসেসারি থিংস কখনো অ্যাড করবে না, যেটা তুমি পত্র মিতালিতে করতে পারো, মানে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, পেন ফ্রেন্ড, ফাদার, মাদার, হোয়াট এভার, যেটাই থাকুক। সো
এই জিনিসগুলো হচ্ছে, আর কিছুই না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাজেশন। ভাই সাজেশন বানানটা ঠিক করে দেই, SUZZESTION, সাজেশন, ঠিক আছে? কোথায় লিখবো তোমাকে রিপ্লাই করে দিচ্ছি, যাতে করে তুমি সাজেশন বানানটা আর কখনোই ভুল না করো, ঠিক আছে? ওকে ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করে দিব। আমরা ফার্স্ট পেপারে চলে আসব, আমাদের নেক্সট ক্লাসটা হবে ফার্স্ট পেপারের উপর, ঠিক আছে? তো মোটামুটি সেকেন্ড পেপার মোটামুটি শেষ, শুধু ঝালাই দেওয়ার বাকি আছে। তোমাদের অনেক প্রিয় শ্রদ্ধেয় শাহরিয়ার ভাইয়া, শাহরিয়ার স্যার ক্লাস নেবেন খুব শীঘ্রই। তোমাদের যেই যেই টপিকগুলোতে প্রবলেম ছিল, তোমাদের মডিফায়ার্সটা দেখানো হয়েছে, প্রিপোজিশন নিয়ে অনেকে বলেছো, প্রিপোজিশন নিয়ে ভাইয়া দেখাবে, কোনো সমস্যা নেই, এন্ড মানে সবকিছু দেখাবে, ঠিক আছে? সো টেনশন করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ওকে, সো ইনশাআল্লাহ সবই তোমরা পাবে। আর গ্রামারের প্র্যাকটিস সেশন ভাইয়াও করিয়েছি, আর এখন থেকে তো ফার্স্ট পেপারের ক্লাসে চলে আসতেছি। সো এই হচ্ছে অবস্থা। তো যে কোনো প্রকার আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর কিছু না থাকলে। সবাই সব ওয়ার্ড জানবে এটা কখনোই সম্ভব না, এমনকি নেটিভ স্পিকাররাও জানে না। সো ইয়েস, নতুন শব্দ শিখার মন মানসিকতা রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস টার্নিং আউট। থ্যাংক ইউ। ওকে, ইজি ছিল। সো I will take your leave. See you in the next class, and next class ta first paper upor hobe. So I'm signing out. Let's call it a day. Assalamu alaikum.